তো বোধিচিত্র এর আগে একেবারে সায়েন্স টক আয়োজন করছে ওভাবে বলতে গেলে একটি, সেটা ছিল হাইজেনবার্গকে নিয়ে, সেটা কামাল হোসেন স্যারই করেছিলেন। এছাড়া ওই অর্থে সায়েন্স টক বোধিচিত্র আয়োজন করেনি। তো আমরা একেবারে সায়েন্সের এই জায়গাগুলি ধরে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোয়ান্টাম মেকানিক্স এই অভিযাত্রা সম্পর্কে আমরা কেন জানতে চাচ্ছি বা কেন আয়োজন করছি সেটার একটা কথা ব্যাখ্যা হচ্ছে আমাদের এখানে ইন্টারডিসিপ্লিনারি এঙ্গেজমেন্ট একেবারে নাই বললেই চলে। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি যদি চাই থিওরিটিক্যাল ফিজিক্স আমি কোনো কোর্স নিতে পারবো না ফিজিক্স ডিপার্টমেন্টে, অথবা ম্যাথ ডিপার্টমেন্টে আমি যদি মনে করি আমার কোনো কোর্স নেওয়ার প্রয়োজন আছে সেটা আমি নিতে পারবো না, বিভিন্ন কারণে আমাদের ডিসিপ্লিন সেই সুযোগটা দেয় না। কিন্তু বর্তমান দুনিয়ায় জ্ঞান চর্চা এমন জায়গায় চলে গিয়েছে যেখানে ইন্টারডিসিপ্লিনারি এঙ্গেজমেন্ট ব্যতিরেকে কোনো বেসিক কনসেপ্টের মোটামুটি বোঝাপড়া করা একরকম মুশকিল। সেটা বিভিন্ন কারণে ঘটেছে, মিশেল ফুকো থেকে রিক রোডেরিক অথবা আগামবেনের মতো তাত্ত্বিক যারা বিভিন্ন এরিয়ায় ঘোরাঘুরি করেন। সেই কারণে আমাদের ইচ্ছা ছিল যে এই আধুনিকতার পাঠ করতে গিয়ে আমাদের ইচ্ছা ছিল যে আধুনিকতার যেই গোড়াপতন সেটা কোন কোন দিক থেকে শুরু হয়। আমরা দর্শনে হেঁটেছি যতখানি সম্ভব, আমরা বুঝতে চাচ্ছিলাম যে সায়েন্সের সাথে আধুনিকতার সম্পর্কটা কোথায় এবং আধুনিকতাকে ঠিক কোন জায়গায় উত্তর আধুনিকতা ছাড়িয়ে যায়, মারিয়ে যায় অথবা ক্রিটিক করে, এবং সেটার পদার্থবিদ্যায় সেই অভিযাত্রাটা কীরকম ঘটেছে যার উপরে ভিত্তি করে এগিয়ে যাচ্ছে উত্তরাধুনিকতাবাদী তাত্ত্বিকরা। এবং একই সাথে অনেক পদার্থবিদরাও মনে করছেন যে উত্তরাধুনিকতাবাদীদের পদার্থবিদ্যার এই বোঝাপড়াটা অনেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং, উদাহরণস্বরূপ ডেভিড স্পারেট। তো এই চিন্তাভাবনা থেকে এবং এই ইন্টারডিসিপ্লিনারি এঙ্গেজমেন্টের লক্ষ্যমাত্রা মাথায় নিয়েই আমরা এই লেকচার সিরিজ আয়োজন করেছি। এই তো আজকে দুটি সেশন, প্রথম সেশনে লেকচার দিবেন অধ্যাপক সালেহ হাসান নকিব স্যার। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা পড়ান। তো আমি কাল বিলম্ব করতে চাই না, আমি স্যারকে বলবো যে পডিয়ামে চলে আসতে। শুরুতেই আমি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর এই সেশন শুরুর আগে বক্তা মডার্নিজম, পোস্ট মডার্নিজম ইত্যাদি শব্দগুলো বলছিল আর আমি ঘাবড়ে যাচ্ছিলাম আর কি, যে আমি তো দর্শনের ছাত্র নই, আমি কি বলবো, কিভাবে বলবো। এনিওয়ে, এটাও আমার জন্য একটা অভিজ্ঞতা। আর আমি আসলে কোনো স্লাইড তৈরি করিনি, আমি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম যে আমি একটা স্লাইড শোতে যাবো কি না। তো আলটিমেটলি আমি ডিসাইড করেছি যে আমি কোনো স্লাইড শোতে যাবো না, আমি কথাবার্তা বলবো এবং যতদূর সম্ভব সবাই বুঝতে পারে কতটুকু সহজ করা যায় সেটাই আমার চেষ্টা। তবে সহজ করতে গেলে কিন্তু অনেক অসুবিধাও আছে। তো অসুবিধার কথা মাথা রেখেই আমি যে কথাগুলো বলবো আমার চেষ্টা থাকবে যে সবার জন্য যেন সেটা বোধগম্য থাকে। আমি শুরুতে দু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই বোধিচিত্রের এই যে আয়োজন, এটা অ্যাবসলিউটলি আমাকে মুগ্ধ করেছে। এই ধরনের বহু আয়োজন হওয়া উচিত, আমাদের একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা এই ধরনের যত আয়োজন হবে আমরা ততই শেখার সুযোগ পাবো। বেসিক্যালি আমি শিখতে এসেছি এবং আমি কোনো কিছু শিখতে পারলাম কি না, এবং আমার রাজশাহী থেকে প্রায় কত কিলোমিটার, মোর দ্যান 200 কিলোমিটার্স, প্রায় 250 কিলোমিটার আমি এসেছি। এটা আসা এতটুকু ফ্রুটফুল হলো কি না এটা আমি কী থেকে বুঝবো? আমি বুঝবো এখানে যারা অডিয়েন্স আছেন আপনাদের পার্টিসিপেশন থেকে, আপনাদের কোয়েশ্চেন, কমেন্ট এগুলো যদি থাকে আমি বুঝবো যে হ্যাঁ আমার আশাটার বোধহয় একটা অন্তত আমার কথাবার্তা বলার একটা অর্থ আছে। তো আমি এখানে কোনো রকম সভাপতি, প্রধান অতিথি ইত্যাদি ইত্যাদি দেখতে পাচ্ছি না। কৃতজ্ঞ বোধ করছি, ওই মাননীয় এই সেই করতে করতে অনেক সময় চলে যায়, আমি সেই সময়টা অন্য কাজে লাগাতে পারবো আর কি। আর আরও একটা জিনিস, আমি সবসময় যেটা হয় যে যখন কেউ ডাকে আমি কথাবার্তার শুরুটা সবসময় করি এই ব্যানারের দিকে তাকিয়ে। এই ব্যানারে নাম টাম লেখা থাকে, সেই নামগুলো আবার ঠিকমতো বলতে হয়, দেখতে হয়। তো আজকে সেই সব জিনিসের কিছুটা অভাব দেখতে পাচ্ছি, অ্যান্ড আই লাইক দ্যাট। আমরা আসলে যখন স্যার আইজাক নিউটনের কথা বলি, শুধু ফিজিক্স না, আমরা বলি একটা এজ, একটা ওয়ার্ল্ড ভিউ, একটা দৃষ্টিভঙ্গি, একটা সময়, এবং সেই সময় কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। আমি আমার কথা প্রসঙ্গে হয়তো আসবে যে আমরা এখন যে জগতে বাস করি, একদম ঠিক আছে যে আমরা কোয়ান্টাম ফিজিক্সে ঢুকে পড়েছি, কেউ কেউ স্ট্রিং থিওরি করছে, লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি আছে, কোয়ান্টাম গ্র্যাভিটির বিভিন্ন ব্রাঞ্চ আছে, কিন্তু ওভারঅল দৈনন্দিন জীবনে আমাদের যে এনকাউন্টার নেচারের সাথে, তার বেশিরভাগটাই কিন্তু নিউটনিয়ান ফিজিক্স দিয়ে কভার করা যায়। আমি সকাল থেকে ঘুম থেকে উঠে এখানে যে আসলাম,
এর ভিতরে যে ঘটনাগুলো ঘটেছে এর ভিতরে একটা খুব বড় অংশ নিউটনিয়ান ফিজিক্স এক্সপ্লেন করতে পারে। সো নিউটনিয়ান ফিজিক্স আজকের দিনেও রিলেভেন্ট। আমি সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলার ইচ্ছা রাখি। আমি আরও দুই একটা কথা বলবো, একটু শুরুতেই বলে রাখি, যেটার একটু ব্রডার কনটেক্সট আছে, যেটাকে হয়তো আপাত মনে হবে যে খুব ফিজিক্সের সাথে সম্পর্কিত না, কিন্তু তারপরে আমি দু একটা কথা বলবো। একটা জিনিস শুরুতেই সবার মনে রাখা দরকার, সেটা হলো বিজ্ঞান কিন্তু সোশ্যাল কনস্ট্রাক্ট। একটা পার্টিকুলার সামাজিক পরিবেশ, সেই সময়কার রাজনীতি, সেই সময়কার রাষ্ট্রের কাঠামো, সেই সময়কার পপুলার কালচার, এর প্রত্যেকটা জিনিসই কিন্তু বিজ্ঞানকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে। সো যারা সায়েন্স করছে তারা কিন্তু কোনো সময় আসলে হার্ডকোর সায়েন্স করে না, হার্ডকোর সায়েন্স করা যায় না। সেই সময়কার সাহিত্য, সেই সময়কার শিল্প, সেই সময়কার প্রচলিত বোধ, বিশ্বাস, এমনকি কুসংস্কার তার কাজের উপরে প্রভাব ফেলে। তো এইটা কিন্তু মাথার মধ্যে রাখা দরকার। বিজ্ঞানীর কাজ একজন সৃষ্টিশীল মানুষের কাজ, এবং সেই সৃষ্টিশীলতার ভিতরে কিন্তু বহু উপাদান আছে। তো কতগুলো পয়েন্ট আমি লিখে নিয়ে এসেছি, আমার ইচ্ছা আছে যে সেটা আমি কভার করব। শুরুতেই যিনি ইন্ট্রোডিউস করছিলেন তিনি বলছিলেন যে ইন্টারডিসিপ্লিনারি আইডিয়ার এক্সচেঞ্জের কথা। এখানে ইচ্ছা করলেই কলার একজন ছাত্র বিজ্ঞানের ভিতরে ঢুকতে পারছে না, অ্যান্ড ভাইস ভার্সা আমি বলবো। আমি আপনাদের উদ্দেশ্যে একটা ইনফরমেশন দিতে চাই যে কোয়ান্টাম বলবিদ্যা, যেটা নিয়ে স্যাররা অনেক কথা বলবেন, এইটা একেবারে ভাইটাল কন্ট্রিবিউশন যে কয়েকজন বিজ্ঞানী, তাদের মধ্যে একজন হচ্ছে ডি ব্রগলি। ডি ব্রগলির কিন্তু ইউনিভার্সিটিতে মেজর ছিল হচ্ছে লিটারেচার এবং হিস্ট্রির উপর, ঠিক আছে। ডি ব্রগলি তারপরে তিনি আস্তে আস্তে পদার্থবিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে ওঠেন, এবং এই আগ্রহী হয়ে ওঠার পেছনে আছে মরিস ডি ব্রগলি, যিনি ফিজিসিস্ট ছিলেন, এবং তার বড় ভাই। তো কে যে কোন জায়গা থেকে কোথায় যেতে পারে এটার ইতিহাসে বহু নিদর্শন আছে। আমি প্রথমে বলছিলাম যে আমি খুব সিম্পল কথাবার্তা বলবো। আইনস্টাইনের একটা কথা আছে, সেটা হলো সিম্পল বাট নট সিম্পলার। সিম্পল ভালো, কিন্তু অতি সরলীকরণের সমস্যা আছে। তো অতি সরলীকরণের একটা উদাহরণ কিন্তু আবার পাওয়া যায়, যে কোনটাকে আইনস্টাইন সিম্পল বলছে এবং কোনটাকে কমপ্লেক্স বলছে। আইনস্টাইনকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি দাড়ি কাটার জন্য সাবান ইউজ করো, এবং আপনারা হয়তো জানবেন যে ওই শেভিং ফোম কিন্তু খুব বেশি দিনের না, তার আগে এক ধরনের সাবানই ছিল। আইনস্টাইন তার উত্তরে বলেছিলেন, 2 soaps, দ্যাট ইজ টু কমপ্লিকেটেড। গায়ে মাখার জন্য একটা সাবান আর দাড়ি কাটার জন্য একটা সাবান, এটা আমার জন্য খুবই জটিল। তো আমি ওই দুটো সাবানের দিকেও যাব না আর কি। আমি শুরু করতে যাচ্ছি। একটা ব্যাপারে আমি প্রথমে একটু অ্যাপোলজি করব, সেটা হচ্ছে আমি কথাবার্তার ভিতরে বাংলা এবং ইংরেজি মিশে যাবে, একটা দোষ। কিন্তু এই দোষ বোধহয় কাটাতে পারবো না, বাংলা ইংরেজি দুটোই মিশে যাবে। তো এইটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আর আমাকে কথাবার্তা বলা হয়েছে নিউটনীয় বলবিজ্ঞান নিয়ে এবং নিউটনিয়ান ওয়ার্ল্ড ভিউ নিয়ে। কিন্তু বিজ্ঞানের একটা সমস্যা আছে, ওই যে এক দেশে এক রাজা ছিল, আমি আসলে এইভাবে শুরু করতে পারবো না। এক দেশে এক রাজা ছিল, এইভাবে বিজ্ঞান শুরু করা খুব মুশকিল। আমি যদি নিউটনিয়ান ফিজিক্স নিয়ে কথা বলতে চাই, তাহলে আমাকে একটু পেছন দিকে তাকাতেই হবে, এবং সেই পেছন দিকে যদি না তাকাই, তাহলে আসলে নিউটনিয়ান ফিজিক্স নিয়ে আমি নিউটনিয়ান ওয়ার্ল্ড ভিউ নিয়ে এবং নিউটনের যে আমি বলছি এজ, নিউটনের যে সময়, সেই সময় নিয়েও আসলে সেটা হাইলাইট করা যাবে না আর কি। তো কথা যদি বলতে চাই, কথা কোন জায়গা থেকে শুরু করব সেটাও একটা প্রশ্ন আর কি। আমার মনে হয় অন্তত অ্যারিস্টটলের সময় থেকে শুরু করা উচিত। নিউটনিয়ান ফিজিক্স না, নিউটনিয়ান ফিজিক্স, নিউটনের ফিজিক্স, ক্লাসিক্যাল ফিজিক্সের অনেকখানি। তো যেটা বলতে যাচ্ছিলাম যে সেই আমরা যদি বিজ্ঞানের পার্ট নিতে চাই, ফিজিক্সের পার্ট না বিজ্ঞানের পার্ট, তাহলে আমার মনে হয় যে অ্যারিস্টটলের সময় একটা গুড স্টার্টিং পয়েন্ট। সেই সময়েও কিন্তু ভৌত বিজ্ঞান এবং জীববিজ্ঞান নিয়ে বহু চিন্তাভাবনা ছিল, এবং এই চিন্তাভাবনার কথা আমরা যখনই বলতে চাই তখন বারবার অ্যারিস্টটলের কথা চলে আসে। তো অ্যারিস্টটলের সময় যে জিনিসটা হতো, তখনকার বিজ্ঞান, আজকে আমাদের যে কাঠামোবদ্ধ সংজ্ঞা আছে বিজ্ঞানের, সেই সংজ্ঞায় কিন্তু অ্যারিস্টটলের সময় যে চর্চা হতো সেটাকে একেবারে যে বিশুদ্ধ বিজ্ঞান বলা যাবে তা না। ইভেন বিশুদ্ধ বিজ্ঞান বলে যে কোনো শব্দের কি বলে বিশুদ্ধ অস্তিত্ব আছে তাও না, ইভেন এই সময়ও না।
তো তারপরেও অ্যারিস্টটলের সময় যেটা হতো সেটা ছিল হচ্ছে চিন্তা ভাবনার একটা জামানা। তারা অসম্ভব শক্তি সম্পন্ন মানুষ ছিলেন, তারা চিন্তাভাবনা করতেন, প্রকৃতিতে যেসব ঘটনা ঘটে সেগুলো নিয়ে তাদের চিন্তাভাবনা ছিল এবং সেগুলো থেকে তারা বিভিন্ন সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করতেন। এই যে সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়া, এর ভিতরে যুক্তির জায়গা ছিল। তখনকার দিনের যে কালচার, ধর্মীয় বিশ্বাস, তার প্রভাব ছিল, এটা এখনও আছে। এছাড়া যেটা ছিল সেটা হচ্ছে একটা ডায়ালগ সৃষ্টি করা। দুজন মানুষ কথা বলছে একটা ইস্যু নিয়ে, সেই কথোপকথনের ভিতর থেকে একটা সিদ্ধান্তে আসার একটা প্রক্রিয়া, তারা এটা নিয়ে চিন্তাভাবনা করতেন এবং এটা থেকে বিভিন্ন সিদ্ধান্তে আসতেন। যে জিনিসগুলো খুব কম ছিল বা বলা যায় একেবারেই ছিল না, সেটা হলো গণিতের ব্যবহার। বিজ্ঞানে গণিতের ব্যবহার, গ্রিক বিজ্ঞানে এটার নজির খুব কম দেখা যায়। তখনও কিন্তু জ্যামিতির চর্চা ছিল, গণিতের চর্চাও ছিল, কিন্তু বিজ্ঞানে, ভৌত বিজ্ঞানে গণিত এবং জ্যামিতির প্রয়োগ সেটা কিন্তু তখন সেভাবে ছিল না। আর যেটা ছিল না সেটা হলো আমরা যেটাকে বলি পর্যবেক্ষণ। পরীক্ষণ হচ্ছে কন্ট্রোলড এনভায়রনমেন্টে কোনো একটা হাইপোথেসিস টেস্ট করার জন্য এক্সপেরিমেন্টেশন। এই জিনিসটার গুরুত্ব কিন্তু তখনও মানুষ সেভাবে বোঝেনি। তো এই দুটো জিনিসের অনুপস্থিতি ছিল বলেই গ্রিকদের যে ধারণা, সেই ধারণা আমাদের জ্ঞান ভাণ্ডারকে বিভিন্ন দিক থেকে খুব সমৃদ্ধ করা সত্ত্বেও আমরা দেখব যে কালের বিবর্তনে তাদের যে ধারণাগুলো ছিল তার অনেকগুলোই কিন্তু আর টেকেনি, এবং এটাই কিন্তু স্বাভাবিক। তো এরপরে আমি যদি চলে আসতে চাই তাহলে কিন্তু আমাকে এক লাফে 1800 বছর প্রায় পার করতে হবে। তার মানে হচ্ছে যে অ্যারিস্টটলের যে ওয়ার্ল্ড ভিউ, সেই ওয়ার্ল্ড ভিউ কিন্তু ইউরোপ এবং বলা যায় জ্ঞানের রাজ্যের একটা বড় অংশে 1800 বছর একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে এবং এইটার কিন্তু কোনো তুলনা নেই আর। এবং তাদের জ্ঞানের গভীরতা, চিন্তার গভীরতা কিন্তু এখান থেকে বোঝা যায়। আমরা আজকে তাদের সীমাবদ্ধতা নিয়ে বেশি কথা বলতে চাই না, তারা কতটুকু জানতেন, কতটুকু পারতেন, সেইটার কিন্তু খুব একটা বড় উদাহরণ হচ্ছে 1800 বছর সারা দুনিয়াতে এই অ্যারিস্টটল তার যে ওয়ার্ল্ড ভিউ সেটা ডমিনেট করে গেছে। অ্যারিস্টটলের যে ওয়ার্ল্ড ভিউ ছিল সেইটাকে ভীষণভাবে যারা এন্ডোর্স করেছে তার মধ্যে আমরা টলেমির কথা জানি। এই টলেমিক ওয়ার্ল্ড ভিউ, অ্যারিস্টটলের যে ওয়ার্ল্ড ভিউ সেইটারই ধারাবাহিকতা, এবং সেখানে যে কথাটা আমরা বই খুললেই দেখব যে জিওসেন্ট্রিক ইউনিভার্স, পদার্থের প্রকৃতি ইত্যাদি ইত্যাদি নিয়ে যে কথাবার্তাগুলো আছে সেগুলো সব কিছুর ভিতরেই কিন্তু অ্যারিস্টটলের গভীর ছোঁয়া আছে। তো টলেমির যে ওয়ার্ল্ড ভিউ, সেই ওয়ার্ল্ড ভিউকে প্রথম যে চ্যালেঞ্জের মধ্যে ফেলেন তিনি হচ্ছেন কোপারনিকাস। আমি আরও একটা কথা বলি, অল্টারনেটিভ হিস্ট্রিও কিন্তু আছে, কিন্তু আমি আজকে অল্টারনেটিভ হিস্ট্রি নিয়ে একটি কথা বলবো না। 500 বছরের বেশি মুসলিমরা কিন্তু বিজ্ঞানের জগতে আধিপত্য করেছে, কিন্তু আমি সেই প্রসঙ্গে আজকে একটি কথা বলবো না। মুসলিমদের যে বিজ্ঞানের জগতে আধিপত্য ছিল সেটাও কিন্তু দ্যাট ওয়াজ হাইলি ইনফ্লুয়েন্সড বাই দ্য গ্রিক সায়েন্স এবং টলেমির সায়েন্স এবং অ্যারিস্টটলের সায়েন্স। কাজেই সেই প্রসঙ্গে আমি আজকে কোনো কথা বলতে চাচ্ছি। তো কোপারনিকান রেভলিউশন যেটাকে বলে সেটা হচ্ছে যে অ্যারিস্টটলের যে ওয়ার্ল্ড ভিউ সেইটার প্রতি একটা শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেয়া। সেটা হচ্ছে না, আমরা যে পৃথিবীতে বাস করছি এটা ইউনিভার্সের সেন্টার না, আমরা এই সৌরজগতের কেন্দ্রে নেই, মহাবিশ্বের কেন্দ্রে নেই। আমাদের যে নতুন যে ওয়ার্ল্ড ভিউ গ্রহণ করা উচিত সেটা হলো হেলিওসেন্ট্রিক ওয়ার্ল্ড ভিউ। সূর্য হচ্ছে সৌরজগতের কেন্দ্রে, পৃথিবী নয়। কোপারনিকান রেভলিউশন এই জন্য বলছি যে কোপারনিকাসের এই কথা নতুন চিন্তার দ্বার খুলে দেয়, এবং এই চিন্তা নিয়ে যখন আমি কথা বলবো তখন দুজন বিজ্ঞানীর কথায় আমি থাকবো, কারণ আমি এখন পর্যন্ত কিন্তু নিউটনে আসতে পারি। এই দুজন বিজ্ঞানী হচ্ছেন একজন কেপলার আর একজন হচ্ছেন গ্যালিলিও। কেপলার এবং গ্যালিলিও এই কোপারনিকান যে ওয়ার্ল্ড ভিউ সেইটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন এবং তারা অনেকটা সক্ষম হন। কেপলার প্রথমে যেটা করেন, এখানে টাইকো ব্রাহে বলে আরেকজন বিজ্ঞানী আছেন, তার কথাটা বলতেই হবে। বহু শতাব্দী থেকে
মানুষ কিন্তু আকাশের দিকে তাকিয়ে থাকে, এবং আকাশ আমার ধারণা একেবারে সভ্যতার শুরু থেকে মানুষকে ফ্যাসিনেট করেছে। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এদের গতি প্রকৃতি, এরা এদের চন্দ্রের ছোট বড় হওয়া, সূর্যের উদয় এবং অস্ত যাওয়া, এগুলো প্রত্যেকটা মানুষকে অসম্ভব চিন্তার খোরাক করে। তো এইখানে টাইকো ব্রাহের কথাটা আমি বিশেষভাবে এই জন্য বলতে চাই যে টাইকো ব্রাহে যেটা করেছিলেন, তিনি ছিলেন তাদের সেই সময়কার শ্রেষ্ঠ অবজারভেশনাল অ্যাস্ট্রোনমার। অবজারভেশনাল অ্যাস্ট্রোনমার কী করেন? গ্রহ নক্ষত্রের গতিবিধি সূক্ষ্মভাবে তালিকাবদ্ধ করার চেষ্টা করেন, এবং টাইকো ব্রাহের হাতে তখন শ্রেষ্ঠ ডেটা ছিল। এই আমাদের সৌরজগতের গ্রহগুলো কখন কে কোন অবস্থানে থাকে, তাদের গতিবিধি কেমন, এই ডেটা তার হাতে ছিল। কিন্তু এই ডেটা থেকে একটা সুস্পষ্ট পাঠোদ্ধার তিনি করতে পারেন। এই পাঠোদ্ধারের কাজটা যিনি করে দিয়েছিলেন তিনি হলেন কেপলার। কেপলার ব্রাহের যখন তত্ত্ব উপাত্তগুলো পরীক্ষা করার সুযোগ পেলেন, তখন তিনি দেখলেন যে অদ্ভুত কথা, যে আমাদের কমন সেন্স যেটা বলে যে সবচেয়ে সরল কক্ষপথ হচ্ছে সার্কুলার, বৃত্তাকার। কিন্তু দেখা যাচ্ছে যে টাইকো ব্রাহের যে ডেটা, সেটা আসলে ওই সার্কুলার অরবিটে ফিট করছে না। অরবিট হচ্ছে ইলিপ্টিক্যাল। তো এই যে ইলিপ্টিক্যাল অরবিটের যে ধারণা, সেইটা কিন্তু ওই টাইকো ব্রাহের যে ডেটা, সেটা থেকে কেপলার বের করে নিয়ে আসে। এবং গ্যালিলিও কী করলেন? গ্যালিলিও যেটা করলেন, গ্যালিলিওর আগেই কিন্তু আমরা অনেক সময় বই পুস্তকে লেখা থাকে, গ্যালিলিওর ব্যাপারে আমি বেশ কতগুলো কথা বলবো, যে গ্যালিলিও বোধহয় টেলিস্কোপের জনক। গ্যালিলিও টেলিস্কোপের জনক নন। গ্যালিলিও টেলিস্কোপ আকাশের দিকে তাক করে দেখার জনক। এটাও কিন্তু একটা বুঝবার বিষয় যে টেলিস্কোপ থাকলেই হবে না, আকাশের দিকে, রাতের আকাশে টেলিস্কোপ তাক করাটা কিন্তু একটা বড় আবিষ্কার। এবং এই কাজটা গ্যালিলিওই প্রথম ইফেক্টিভলি করেছেন। এবং এটা করতে যে উনি দেখলেন যে সৌরজগতে তো গ্রহ উপগ্রহ আছে, তিনি অনেকগুলো চাঁদের খোঁজ পেলেন। শুধু পৃথিবীর যে চাঁদ আছে তা না, অন্যান্য উপগ্রহেরও চাঁদ আছে। চাঁদ বলতে আমরা স্যাটেলাইট বোঝাচ্ছি, মুন একটা কমন নাম। তো এই যে অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি, টেলিস্কোপ দিয়ে দেখা, এই ব্যাপারে কিন্তু গ্যালিলিও একজন পথিকৃৎ। এবং তার আরও একটা মস্ত বড় অবদান হচ্ছে ডাইনামিক্স, মেকানিক্স, গতিবিদ্যায়। তাকে অঙ্কের মাধ্যমে গতিবিদ্যা প্রকাশের জনক বলা যেতে পারে। গ্যালিলিওর একটা অসাধারণ কথা আছে, আমি মনে করি যে সমস্ত শিক্ষিত মানুষের, সেটা বিজ্ঞানের ছাত্র হতে হবে এমন কোনো কথা নেই, তাদের প্রত্যেকের জানা উচিত এবং অসাধারণ। গ্যালিলিও বলেছিলেন, প্রকৃতি যদি একটা বই হয় তাহলে তার ভাষা হলো গণিত। গ্যালিলিও এই গণিতের বিজ্ঞানে, পদার্থবিজ্ঞানে প্রয়োগের যে দরজা, সেইটা উন্মুক্ত করেন এবং নিজে গণিতের প্রয়োগ পদার্থবিজ্ঞানে ঘটানো শুরু করেন। তো এনাদের যে আবিষ্কারের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ভিতরে বহু শিক্ষা আছে। আমি সময় পেলে একটু করে টাচ করব, কারণ আমার মনে হয় সেগুলো একটু জানা দরকার। তো এই গ্যালিলিও মেকানিক্সের কিছু গাণিতিক ধারণা, জিওসেন্ট্রিক ইউনিভার্স থেকে হেলিওসেন্ট্রিক ইউনিভার্সের ধারণার একটা বিস্তৃতি, এবং ইলিপ্টিক্যাল অরবিটের যে ধারণা, এই ধারণাগুলো নিয়ে যখন ইউরোপব্যাপী আলাপ আলোচনা চলছে, এইরকম একটা প্রেক্ষাপটে কিন্তু নিউটনের জন্ম। কাজেই আমাদের নিউটনের সময়টাকে বুঝতে হবে, যেই সময়ে আমরা জিওসেন্ট্রিক ইউনিভার্সের ধারণাকে অলমোস্ট ত্যাগ করছি, যেই সময়ে মেকানিক্সে কিছু কিছু গণিতের ব্যবহার শুরু হয়েছে, যেই সময়ে বিজ্ঞান চর্চায় অবজারভেশন এবং এক্সপেরিমেন্টেশন এবং ভালো মানের ডেটা সংগ্রহের ব্যাপারটা মানুষ ভাবা শুরু করেছে, এইরকম একটা প্রেক্ষাপটে নিউটনের জন্ম। এবং নিউটনের জীবন নিয়ে কথা বলতে গেলে আমার মনে হয় একটি বছর পার করে দেওয়া সম্ভব, লিটারাল। আমি আমার মনে পড়ছে, আমি কেমব্রিজে ডারউইন কলেজের ছাত্র ছিলাম। আমার স্ত্রীর কলেজ ছিল ট্রিনিটি কলেজ, নিউটন ট্রিনিটি কলেজে কাজ করতেন। সেখানে নিউটনের কাজের যে ভলিউম আছে, সেই ভলিউমের পৃষ্ঠা উল্টাতে মাস পার হয়ে যেতে পারে, লিটারালি পৃষ্ঠা উল্টাতে। কিন্তু মজার ব্যাপার কি, নিউটন কিন্তু খুব বেশি দিন বিজ্ঞান করেননি। জীবনের বেশিরভাগ অংশ উনি বিজ্ঞান নিয়ে কোনো কাজ করেন।
ইউনিটারিয়ান খ্রিস্টিয়ান ছিলেন, ধর্ম নিয়ে তার মহা চিন্তাভাবনা ছিল। আলকেমিদের তাদের যে গবেষণা সেটা নিয়ে তার বহু কাজ ছিল, এবং জীবনের বেশিরভাগ অংশ তিনি কাজ করেছেন, সরকারি দায়িত্ব পালন করেছেন। ব্রিটিশ ট্রেজারির একটা খুব বড় দায়িত্বে তিনি ছিলেন। বিজ্ঞান নিয়ে তিনি খুব বেশি দিন কাজ করেন। তো এই মানুষটি যা করেছেন, বিজ্ঞানের ইতিহাসের কোনো নজির নেই। আমরা মাঝে মাঝে বলি যে শ্রেষ্ঠ বিজ্ঞানীকে, এটা বেসিক্যালি আমার একেবারে ব্যক্তিগত ধারণা। আমার ধারণা প্রথমে নিউটন, 1 মিনিট নীরবতা পালন করার পরে দ্বিতীয় একজনের নাম নেওয়া, কারণ আনপ্যারালালড। আমি যদি মানে ইয়ের কথা চিন্তা করি, তাহলে ইউ উইল নট হ্যাভ এনি প্যারালাল টু দ্যাট। আপনি যদি ইতিহাস ঘেটে দেখেন এবং তার অবদান এবং তার ব্রিলিয়ান্সের দিকে যদি আপনি তাকান, আর কি, অ্যাবসলিউটলি নট। নিউটনের আমরা বলি যে অ্যানাস ম্যারিবিলাস, তার মার্ভেলাস ইয়ার একটি 1666। পুরো ইউরোপ জুড়ে প্লেগের মহামারী, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। নিউটন গ্রামের বাড়িতে চলে গেছে। গ্রামের বাড়িতে তার অফুরন্ত সময়, কারণ ভেড়ার পাল তাকে আকৃষ্ট করে না। তাদের মস্ত বড় না হলেও 300 ভেড়ার একটা ছিল আর কি, পাল ছিল নিউটনের ফ্যামিলির। তো নিউটন যেটা করতেন ওই সময়টা, তিনি নিরবিচ্ছিন্ন চিন্তাভাবনা করতেন। এবং মানে আমি যেটা বলবো, ক্লাসিক্যাল ফিজিক্সের অর্ধেকটা প্রবাবলি ওই একটি বছরে নিউটন দাঁড় করিয়ে ফেলেন। আমার মনে হয় না মানব ইতিহাসের কোনো ধরনের নজির আছে। একটি নতুন গণিতের শাখা তিনি আবিষ্কার করেন, এবং এটা আনপ্যারালাল। যে এই ক্যালকুলাস ছাড়া বিজ্ঞান, বাণিজ্য, ইভেন এখন ইকোনমিক্স, এগুলোতে আসলে ভিতরে ঢোকা যায় না। এই গণিতের শাখাটি লেবনিজের ইকুয়াল কন্ট্রিবিউশন আছে, কিন্তু এই শাখাটিও নিউটনের হাতে। তো নিউটন কি করলেন সেটা আমি বলবো না। নিউটন যা করেছেন তার ভিতরে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মেকানিক্স, একটা হচ্ছে ল অফ গ্র্যাভিটি। কারণ আর কিছু নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আমি আসলে সময়ের ভিতরে শেষ করতে পারবো না। নিউটন যে মহাকর্ষ সূত্র দিলেন, ইনভার্স স্কয়ার ল, এই সূত্রটি বিশ্ববাসীর জানতে অনেক সময় লেগেছে। মেকানিক্সের আমরা যে বলবিদ্যার যে প্রধান 3টি সূত্র, সেই সূত্র নিউটনের দেয়া। এবং আজকে আমি যেটা বলছিলাম, আজকে সকাল থেকে আজকে আমার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যত রকমের মেকানিক্যাল ইভেন্টের সম্মুখীন আমি হব, তার শতকরা 95টির ব্যাখ্যার জন্য, প্রবাবলি 100টির জন্য, যেহেতু পদার্থবিজ্ঞান করি একটু সতর্ক থাকি, কেউ বলে বসতে পারে যে ওইটা তো আসলে নিউটনিয়ান মেকানিক্স দিয়ে প্রয়োগ করা যায় না। সকালে ঘুম থেকে উঠে এখন পর্যন্ত আমার নাড়াচাড়া থেকে শুরু করে ওই যে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যত ধরনের ম্যাক্রোস্কোপিক মুভমেন্টের সম্মুখীন আমি হব, তার সব কিছুই বেসিক্যালি নিউটনিয়ান মেকানিক্স। তো যেটা বলতে চাচ্ছি, এই যে নিউটনের ল অফ গ্র্যাভিটি, এই নিউটনের ল অফ গ্র্যাভিটি নিউটন কিন্তু প্রকাশ করেননি। নিউটন ল অফ গ্র্যাভিটি নিউটন তার মতো করে বোঝার প্রায় 20 বছর পরে বিশ্ববাসী জেনেছে যে নিউটন ল অফ গ্র্যাভিটি বুঝে ফেলেছেন। সেটার একটা কাহিনী আছে খুব মজা। কেমব্রিজে যারা ফেলো, তাদের মাঝে মাঝে ডিনার হয়। সেই ডিনারে দুজন ব্যক্তি, আমরা অনেকেই তাদের নাম জানি। একজন হলো ক্রিস্টোফার রেন, তিনি একজন অত্যন্ত বিখ্যাত আর্কিটেক্ট। যারা লন্ডনে গেছে তারা যে জিনিসগুলো দেখে, তার মধ্যে একটা হলো সেন্ট পলস ক্যাথেড্রাল। এই সেন্ট পলস ক্যাথেড্রাল কিন্তু এই ক্রিস্টোফার রেনের ডিজাইন করা। তিনি শ্রেষ্ঠ আর্কিটেক্টদের ভিতরে একজন। এবং আরেকজন হচ্ছে এডমন্ড হ্যালি। আমরা যে হ্যালির ধূমকেতুর কথা বলি, সেই হ্যালির ধূমকেতু খ্যাত এডমন্ড হ্যালি। তারা যেটা করছিলেন সেটা হচ্ছে যে ওই মাস্টারদের ফেলোদের একটা ডিনারে এডমন্ড হ্যালি এবং ক্রিস্টোফার রেন চিন্তা করছিলেন যে কী ধরনের ভৌত সূত্র ইলিপ্টিক্যাল অরবিটের জন্ম দিতে পারে। এই প্রশ্নটি নিয়ে তারা নাড়াচাড়া করছিলেন, এবং এক পর্যায়ে ক্রিস্টোফার রেন তার মাথায় প্রশ্নটি থেকে যায়, এবং এডমন্ড হ্যালি এই প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন তার জন্য 40 শিলিং পুরস্কার ঘোষণা করেন আর কি। তো যে কারণেই হোক, নিউটনের সাথে দেখা হলে ক্রিস্টোফার রেন জানতে চান যে আচ্ছা, আপনার কি মনে হয় যে ইলিপ্টিক্যাল অরবিট কোথা থেকে পাওয়া যায়? নিউটন এক কথায় উত্তর দিলেন, ইনভার্স স্কয়ার ল। ক্রিস্টোফার রেন তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি করে জানলেন? নিউটন বললেন আমি হিসাব করে দেখেছি। এই কথোপকথনটাই কিন্তু বিজ্ঞানের ইতিহাসের শ্রেষ্ঠ যে পুস্তক, আমরা বলি প্রিন্সিপিয়া, ন্যাচারাল ফিলোসফি অফ
কি বলে ভুলে গেলাম, কোথায় লিখেছি, ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালস অফ ন্যাচারাল ফিলোসফি, এই বইটির পিছনের ঘটনা। এই কথা শোনার পরে নিউটনকে চেপে ধরা হলো যে আপনি যা যা জানেন আপনি একটু লেখেন, এবং তারপরেই কিন্তু এই বইগুলির প্রকাশ। অপটিক্স এবং কি বলছিলাম, ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালস অফ ন্যাচারাল ফিলোসফি। সমস্ত মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণা এরপর থেকে পাল্টে যায়। তার কারণ নিউটনের যে গবেষণা তার অনন্যতা কি? অনন্ত হচ্ছে এই, গ্যালিলিও শুরু করেছিলেন নিউটন ভৌত বিজ্ঞানকে, বিশেষ করে পদার্থবিজ্ঞানকে, বলবিদ্যাকে শক্তিশালী গাণিতিক কাঠামোর উপরে দাঁড় করা। নিউটন যা বলেছেন তার জ্যামিতিক এবং গাণিতিক ব্যাখ্যা দিয়েছেন। আমরা বুঝতে পারলাম যে প্রকৃতিকে বুঝতে গেলে গ্যালিলিও বলেছিলেন যে অঙ্কের ভাষায় বুঝতে হবে, অঙ্কের ভাষায় প্রকৃতিকে কিভাবে বুঝতে হবে সেটা হাতে কলমে নিউটন দেখিয়ে দিয়েছেন। অঙ্ক কেন লাগে এটাও একটা প্রশ্ন, এখানে বোধহয় বহু ফিলোসফির ছাত্র আছে। অঙ্ক লাগে এই জন্য, গ্যালিলিওর কথা থেকেই বলি, গাণিতিক হতে হবে এই জন্য যাতে করে আমি এই মুহূর্তে যা বললাম এর আগের মুহূর্তে যা বলেছি তার সাথে কোনো কনফ্লিক্ট তৈরি না হয়। অত্যন্ত মূল্যবান একটা কথা। এই মুহূর্তে আমি যেটা বলেছি এর আগে আমি যেটা বলেছি তার সাথে এটা কোনোভাবে সাংঘর্ষিক হবে না। এবং এই নিশ্চয়তা কে দেয়? এই নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা আছে গণিতের। গণিতের লজিক্যাল স্ট্রাকচার এতই রিগরাস এবং এই লজিক্যাল স্ট্রাকচার ভীষণ কনসিকুয়েন্সিয়াল। একটা অ্যাজাম্পশন থেকে শুরু করে তারপরের ধাপগুলো যদি আপনি গণিত মেনে করেন তাহলে কনসিস্টেন্সির জিনিসটা নিয়ে আর আপনাকে সেইভাবে চিন্তা করতে হয় না। এটা একটা অসম্ভব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি আজকালকার ছেলেমেয়েরা যারা গণিত পড়ে ইভেন তারাও এটা রিয়েলাইজ করে কিনা আমি মাঝে মাঝে কথা বলতে চাই, আই ফিল স্যাড। তো নিউটন যে এই কাজটা করলেন তার ফলে কী হলো? আরেকজনের নাম কথা আমাকে একটু বলতে হবে, দর্শনের ছাত্রী বোধহয় অনেকে আছে, সেটা হলো রেনে দেকার্তে। রেনে দেকার্তেও কিন্তু মেকানিস্টিক ভিউ অফ যে কী বলে ফিজিক্যাল ওয়ার্ল্ড সেটা নিয়ে একটা ধারণা দিয়েছিলেন। এবং নিউটন নিজে কিন্তু দেকার্তের কাজ নিয়ে হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই রেনে দেকার্তে। তিনি বলেছিলেন যে তিনি অবশ্য মাইন্ড, বডি, সোল এবং যেগুলো জড় পদার্থ এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলেছেন, সেগুলো আমি টাচ করব না। তার কথা ছিল যে জড়জগতে সব কিছুই আসলে জড়বস্তুর ক্রিয়া প্রতিক্রিয়ার ফল, মেকানিস্টিক, কমপ্লিটলি মেকানিস্টিক। তো রেনে দেকার্তের ধারণা, নিউটনের গাণিতিক কাঠামোয় দাঁড় করানো, ইকুয়েশনের মাধ্যমে পদার্থবিজ্ঞানকে প্রকাশ করা। এই ইকুয়েশনের মাধ্যমে পদার্থবিজ্ঞানকে যে প্রকাশ করার যে প্রবণতা, এইটা একটা নতুন দর্শনের সৃষ্টি করে। এবং সেই দর্শনই কিন্তু আজকে বোধিচিত্তের আমাদের যে আলোচনা, আমার যে আলোচনা সেটা একটা বড় অংশ, সেটা হলো ডিটারমিনিস্টিক পয়েন্ট অফ ভিউ। সেটা কেমন? ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যদি একটা ফিজিক্যাল ফেনোমেননকে সামনে রেখে দাঁড় করানো যায়, তার ইন্টারনাল কনসিস্টেন্সি এমন, তার স্ট্রাকচার এমন যে এই সূত্র প্রয়োগ করতে যেই সমস্ত প্যারামিটার দরকার সেটা যদি আমার এই মুহূর্তে জানা থাকে তাহলে ভবিষ্যতে কি হবে সেটা আমি বলতে পারি। এবং ভবিষ্যতে যে কি হবে সেটা আমি বলতে পারি শুধু তাই নয়, ভবিষ্যতে কি হবে সেটা আমি ইন থিওরি নিখুঁতভাবে বলতে পারি। ইন থিওরি কেন বলছি? যে প্যারামিটারগুলো আমি ইউজ করব সেগুলোর সঠিকতা বলে দেবে ভবিষ্যতের ব্যাপারে আমার ভবিষ্যৎবাণী কতটুকু ঠিক হবে। কিন্তু সঠিকতার ব্যাপারে কোনো রকম ধরাবাঁধা নিয়ম নেই। তুমি যত সঠিক করতে পারবে তোমার প্রেডিকশন তত সঠিক হবে। এবং শুধু তাই না, নিউটনীয় মেকানিক্সের যে ইকুয়েশন আছে সেগুলো টাইম সিমেট্রিক। টাইম সিমেট্রিক মানে কি? ইকুয়েশনগুলো সময়ের সামনের দিকে যেমন যায়, ইকুয়েশনগুলো সময়ের পিছন দিকেও তাই যায়। তার মানে আজকের পরিস্থিতি যদি আমি নিখুঁতভাবে জানি, আজকে একটা বস্তু আছে, তার এনার্জি, তার মোমেন্টাম, তার পজিশন, যে প্যারামিটারগুলো আমার জানা দরকার সেগুলো যদি আমার নিখুঁতভাবে জানা থাকে, তাহলে কিন্তু কাল কী হবে, পরশু কী হবে, এক বছর পরে কী হবে, প্রোভাইডেড দ্য কন্ডিশনস আর দ্য সেম, আমি নিখুঁত প্রেডিকশন করতে পারবো। এবং আজকেরটা যদি আমার জানা থাকে তাহলে কোন কোন ঘটনার কনসিকুয়েন্সে আজকের ঘটনা ঘটেছে সেটাও কিন্তু আমি নিখুঁতভাবে বলতে পারবো। তার মানে নিউটনিয়ান মেকানিক্স আমাদের প্রেডিক্টিভ পাওয়ার দিয়েছে, ভবিষ্যৎবাণী করার শক্তি দিয়েছে। তার কারণে গাণিতিক কাঠামোর ভিতরে এই ভবিষ্যৎবাণী করার শক্তিটা লুকিয়ে আছে।
আমি একটা উদাহরণ দিতে চাই এ ব্যাপারে, যেমন নিউটনের যে ইনভার্স স্কয়ার ল, ইলিপ্টিক্যাল অরবিট, এই সমস্ত কথাগুলো নিউটনের ইনভার্স স্কয়ার ল থেকে চলে আসে। বিজ্ঞানীরা যখন নেপচুনের দিকে তাকালেন তখন তারা দেখলেন যে নেপচুনের আচার আচরণ ভালো না। ইনভার্স স্কয়ার ল নেপচুনকে যেভাবে চলাফেরা করতে বলে, নেপচুনের কিছু একটা সমস্যা আছে, নেপচুন সেভাবে নড়াচড়া করেন। তো এটা থেকে আমাদের কনক্লুশন কী হতে পারে? নিউটনের ইনভার্স স্কয়ার ল ভুল, এটা একটা রাইট কনক্লুশন হতে পারে। এখানেও কিন্তু একটা খুব মজার ব্যাপার আছে, এক্সপেরিমেন্টাল অবজারভেশন নিউটনের যে প্রেডিকশন সেটাকে সাপোর্ট করছে না। তাহলে যদি সাপোর্ট না করে, যারা দর্শনের ছাত্র, বিজ্ঞানের ছাত্র যারা, তারা হয়তো অনেকে কার্ল পপারের নাম শুনেছে। পপারের খুব বিখ্যাত একটা বই আছে, কনজেকচার অ্যান্ড ইটস রেফিউটেশনস। কনজেকচার এবং সেটাকে কী করে রিফিউট করতে হয়, রিফিউটেশনস। সেখানে পপার বলেছেন যে বিজ্ঞানে আসলে কোনো কিছু প্রমাণ করা যায় না। এটা বিজ্ঞানের ছাত্রদের একটা খুব বড় জানার এবং শেখার বিষয়। বিজ্ঞানে কিছু প্রমাণ করা যায় না, বিজ্ঞানে কোনো কিছু প্রমাণিত হয়নি এটা প্রমাণ করা যায়, কিন্তু বিজ্ঞান কোনো কিছু প্রমাণ করে না। আজকাল কিন্তু বিজ্ঞানকে এমন একটা পেডেস্টেলে নিয়ে যাওয়া হচ্ছে, বিজ্ঞান কিন্তু সেই পেডেস্টেলে যাবে এই দাবি বিজ্ঞান নিজে করেনি। যারা বিজ্ঞান বোঝে না অথবা কম বোঝে তারা বিজ্ঞানকে ঠেলে ওই জায়গায় নিয়ে যাচ্ছে আর কি। কার্ল পপারের এই কথাটা খুব একটা সহজ উদাহরণ থেকে বোঝা যায়, এবং আমি একটু যারা ঝিমাচ্ছেন ইভেন তাদেরকেও বলবো যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মাথার ভিতরে থাকা উচিত। রাজহাঁস সাদা, এই কথার সাথে কি আমরা একমত? অ্যাপারেন্টলি আমরা সবাই সাদা রাজহাঁস দেখেছি, কিন্তু কার্ল পপারের কথা হচ্ছে আপনি 1 বিলিয়ন রাজহাঁস সাদা দেখলেও প্রমাণ করতে পারবেন না যে রাজহাঁস সাদা। তার কারণ একটি কালো রাজহাঁস আপনার 1 বিলিয়ন সাদা রাজহাঁস দেখাকে বাতিল বলে গণ্য করবে। আপনার কোনো কিছু প্রমাণ করবার ক্ষমতা নেই। আপনার সব কিছু সবসময় পরীক্ষার সামনে পড়বে, সেই পরীক্ষা উতরে গেলে আপনি আরও একদিন টিকলেন, তারপরের দিন টিকবেন কি না আরও সূক্ষ্ম পরীক্ষা। আপনার হাইপোথিসিস আপনার থিওরিকে কোন রাস্তায় নিয়ে যাবে এটা এখনই বলা যায় না, এবং এই কথাটাই কার্ল পপারের মূল কথা ছিল, যে আপনি সবসময় ঝুঁকির মধ্যে আছেন, সত্য অসত্য ওইভাবে বিবেচনা করা যাবে না। হ্যাঁ, আমাদের কনফিডেন্স বাড়ে, যেমন আমার নিউটনিয়ান গ্র্যাভিটেশনে কনফিডেন্স আছে, আমি যদি এটা ছেড়ে দিই এখন পড়ে যাব। আমি যুগে যুগে আমার বাচ্চারা দেখছে, আমার দাদাও দেখেছে কোনো কিছু ছেড়ে দিলে পড়ে যায়। সো উই হ্যাভ দ্য ফেইথ, কিন্তু একেবারে সব কিছুর ব্যাপারে এরকম ফেইথ থাকাটা বিজ্ঞানের কথা নয়। তো যে কথাটা বলছিলাম, তাদের সামনে একটা উপায় ছিল যে হাইপোথিসিস নিউটন বোধহয় ঠিক বলেনি, ইনভার্স স্কয়ার ল মানলে তো এইরকম গতিপথ হওয়ার কথা না। তারা যেটা বললেন যে ঠিক আছে, নিউটনের হাইপোথিসিস ঠিক আছে, আসলে আশেপাশে আরও একটা গ্রহ লুকিয়ে আছে যে নেপচুনের খুব কাছে আসে বলে তার প্রভাবে নেপচুন সূর্যের চারিদিকে যেমন ইলিপ্টিক্যাল অরবিট দেখাতো সেটা দেখাতে পারছে না। দ্যাট ইজ প্রেডিকশন। এটা হলো প্রেডিকশন। আমরা কেউ দেখিনি, কিন্তু আমি আন্দাজ করছি ইনভার্স স্কয়ার ল এত জায়গাতে কাজ করেছে, যদি ইনভার্স স্কয়ার ল সত্যি সত্য হয় তাহলে নেপচুনের আশেপাশে কেউ একজন বসে আছে যে নেপচুনকে ইলিপ্টিক্যাল অরবিট ফলো করতে দিচ্ছে না। কিছুদিন পরে ফ্রেঞ্চ এবং ব্রিটিশ দুজন বিজ্ঞানী আসলেই আবিষ্কার করলেন যে নেপচুনের খুব কাছে ইউরেনাস বলে এক ভদ্রলোক বসে আছেন, এবং তার প্রভাবে নেপচুন আর সূর্যের চারিদিকে যে পারফেক্ট ইলিপস তার তৈরি করার কথা সেটা আর তৈরি করতে পারছে না। সো দ্য থিং ইজ, একটা সাকসেসফুল ওয়ার্ল্ড ভিউ, একটা সাকসেসফুল ফিজিক্যাল থিওরির এই ক্ষমতা থাকতে হবে, তার প্রেডিকশন করার ক্ষমতা থাকতে হবে, সেইটা পরীক্ষার জন্য উপযোগী হবে, মানুষ সেটা যাচাই বাছাই করার সুযোগ পাবে। যেটা যাচাই বাছাই করা যায় না সেটা কিন্তু বিজ্ঞানের অংশ না। কথা হলো, আমি যদি বলি শেওড়া গাছে ভূত আছে, প্রশ্ন থাকবে যে প্রশ্নটি বৈজ্ঞানিক কিনা। প্রশ্নটি যদি বৈজ্ঞানিক হয় তাহলে আপনার একটা বৈজ্ঞানিক পরীক্ষার কথা বলতে হবে, যেই পরীক্ষণ দ্বারা প্রমাণিত অথবা অপ্রমাণিত করা যাবে যে শেওড়া গাছে ভূত আছে। যদি এই পরীক্ষণ আপনি ডিজাইন না করতে পারেন, তাহলে যতক্ষণ আপনি পরীক্ষণ ডিজাইন না করতে পারবেন যেটা বিজ্ঞানের দৃষ্টিতে গ্রহণযোগ্য, ততদিন শেওড়া গাছে ভূত আছে কথাটা একটা সায়েন্টিফিক স্টেটমেন্ট হবে না। তো আমাদের এই সমস্ত জিনিসগুলো আমার মনে হয় বিশেষভাবে বোঝা দরকার। আমরা ঢালাও অনেক কথাবার্তা বলে ফেলি আর কি। তো নিউটনিয়ান ওয়ার্ল্ড ভিউ যে আমাদের যে মেকানিস্টিক, ডিটারমিনিস্টিক এবং একই সাথে প্রেডিক্টিভ যে ওয়ার্ল্ড ভিউ দিয়েছে,
সেইটার যে রেজোনেন্স সেটা কিন্তু এখনও আসে। ইভেন কোয়ান্টাম মেকানিক্সের উদ্ভবের পরেও যেটা বলছিলাম যে এভরিডে ওয়ার্ল্ডে আমরা কিন্তু সব কাজ নিশ্চয়তার সাথেই করি। কোয়ান্টাম আনসার্টেনটি এই আমাদের ভৌত জীবনে আমরা বড়সড় যে প্রাণীগুলো নড়ে চড়ে খাচ্ছি, সেই আনসার্টেনটি আমাদের জীবনকে খুব প্রভাবিত করে না আর কি। তো সেই দিক থেকে নিউটন কিন্তু এখনও কনটেক্সচুয়াল। তো আরও একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে এই কথাগুলো আমি যখন ছাত্রছাত্রীদের বলি তখন বেশ অনেকগুলো কথা চলে আসে। সেটা হচ্ছে যে 1800 বছর ধরে অ্যারিস্টটলের ভিউ ছিল, বিজ্ঞান যেন কত পিছিয়ে গেছে। টলেমি এরকম জিওসেন্ট্রিক ইউনিভার্সের কথা বলেছে, মানব সভ্যতা আরও অনেক আগিয়ে যেতে পারত। আমি ব্যক্তিগতভাবে, যেহেতু এখানে দর্শন এবং অন্যান্য বিভাগের ছাত্রছাত্রী আছেন, আমি ব্যক্তিগতভাবে এই কথাগুলো খুব অপছন্দ করি এই জন্য শুরুতেই যে কথাটা বলছিলাম যে আমরা যেটা করি এটা কিন্তু সোশ্যাল কনস্ট্রাক্ট। একটা সময় আমাদেরকে চিন্তাভাবনা যতটুকু করতে দেয়, যারা এক্সট্রাঅর্ডিনারি তারা সেই সময়কে খুব বেশি কিন্তু অতিক্রম করতে পারেন না, কিছুটা পারেন। তো যেটা যখন ছিল এটা তাদের নির্বুদ্ধিতার কারণে ছিল না, সেই সময়টুকু ওটুকু করা যেত বলেই ছিল। যেমন আমি দুটো উদাহরণ দিই। একটা হলো ফ্ল্যাট ইউনিভার্স, তার যে ধারণা, আমাদের কেউ এখন না হয় আমরা ছবি টবি দেখি, ডিসকভারি চ্যানেল এটা সেটা, সেই সময় কি কেউ পৃথিবীকে ফ্ল্যাট ছাড়া আর কেউ দেখেছে? কেউ দেখে। কাজে সেই সময় ফ্ল্যাট ইউনিভার্সের পজিশনটাই মোর লজিক্যাল পজিশন ছিল। সূক্ষ্ম বিষয়ে যারা বিচার বিশ্লেষণ করবার সেইভাবে ক্ষমতা রাখেন না, বেশিরভাগ মানুষই রাখেন না, এখনও রাখেন না, তখনও রাখতো না। তারা যে ফ্ল্যাট ইউনিভার্স এটাকে এন্ডোর্স করবে এতে খুব আশ্চর্য হওয়ার কিছু নেই। আমরা যদি রাতের আকাশের দিকে তাকাই, আমরা কি দেখি না যে আমরা যেন সেন্টারে বসে আছি, তারা গ্রহ নক্ষত্র সব আমাদেরকে ঘিরে আছে, যেটাকে বলে সেলেশিয়াল হেমিস্ফিয়ার, একটা অর্ধবৃত্ত আমাদের ঘিরে আছে, আমরা কেন্দ্রে বসে আছি। আমাদের পক্ষে এই ধারণা করাই কি সঙ্গত ছিল না যে এইটা জিওসেন্ট্রিক ইউনিভার্স? কাজেই তারা খুব বোকা মানুষ ছিলেন। এই ধরনের ধারণা থাকাটা এক ধরনের অ্যারোগ্যান্স, এবং আমি এইটা একদম পছন্দ করি না। আমরা বলি মধ্যযুগীয় বর্বরতা। আমরা কি বর্বরতার ইতিহাস জানি? বিংশ এবং একবিংশ শতাব্দে এমন কোনো বর্বরতা নাই যেটা মধ্যযুগীয় যে কোনো বর্বরতাকে ছাড়িয়ে না যায়। কাজেই আমি আজকে এই কথাগুলো এই জন্য বলছি, আমি শুরুতেই বলছিলাম ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল, এবং অ্যারোগ্যান্স খুব ভালো জিনিস না আর কি, এইটা আমাদের স্মরণ রাখা উচিত। তো এইটা আমি ব্রডার কনটেক্সটে বলছি আর কি। তো নিউটন যেটা বললেন যে এই মহাবিশ্বকে আমরা বুঝি, গণিত দিয়ে বোঝা যায়, এবং শুধু বুঝি না, আমাদের এই বোঝা ব্যবহার করে আমরা নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারি। আমাদের প্রেডিক্টিভ পাওয়ার আছে, নতুন নতুন ডিসকভারির রাস্তা খুলে যেতে পারে। গ্যালিলিও যখন টেলিস্কোপের কথা বলেছিলেন, এখানে একটা মজার ব্যাপার আছে। টেলিস্কোপ নিয়ে তিনি ওই সময়কার যারা বিদগ্ধজন তাদের বলেছিলেন তোমরা আকাশের দিকে তাকাও। বিদগ্ধজনদের মধ্যে একটা বড় অংশ আকাশের দিকে তাকাতেই অস্বীকার করেছে। যারা তাকিয়েছিলেন তারা যখন মুনের যে ক্রেটারগুলো দেখছিলেন তখন তারা কিছুতেই স্বীকার করেননি যে এগুলো মুনের ক্রেটার। তারা বলেছিলেন ওগুলো হচ্ছে তোমার টেলিস্কোপের যে লেন্স তার উপরে দাগ। ঠিক আছে? এখন আবার ওই একই মেসেজ, তারা কি খুব বোকা মানুষ ছিলেন? আমাদের রাষ্ট্রের কথাই যদি চিন্তা করি, যা কিছু ঘটছে সব কিছুকেই আমরা দেখি, সব কিছু দেখলেও কি স্বীকার করার হিম্মত আমাদের আছে? সো মানুষকে জাজ করা কিন্তু অত ইটস নট ফেয়ার এবং ঠিকও না আর কি। তো আমি প্রায় শেষের দিকে চলে এসেছি, অল্প দু একটা কথা বলে আমি শেষ করে দেব। সেটা হচ্ছে যে মেইন কনসিকুয়েন্স যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো আরেকবার বলি। সেটা হলো ম্যাথমেটিক্স অ্যান্ড জিওমেট্রি আর অ্যাট দ্য হার্ট অফ সায়েন্স। এগুলো আছে। ইকুয়েশন রিয়েলিটি ডেসক্রাইব করতে পারে। বাউন্ডারি কন্ডিশনের ইম্পর্টেন্স, বাউন্ডারি কন্ডিশনের ইম্পর্টেন্স হচ্ছে এই যে একটা ইকুয়েশন আসলে আপনাকে ঠিক কোথায় নিয়ে যাবে এটা ডিপেন্ড করে আপনি কোথা থেকে শুরু করছেন। এই ধারণাটি অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি কোথা থেকে শুরু করছেন সেই বাউন্ডারি কন্ডিশন যদি আপনি ঠিকমতো সেট না করতে পারেন, শুরুর কন্ডিশনটা, তাহলে আপনার ভবিষ্যতের প্রেডিকশন কিন্তু ঠিক থাকবে না। সো বাউন্ডারি কন্ডিশনের যে ইম্পর্টেন্স সেটা কিন্তু নিউটনিয়ান মেকানিক্স এবং নিউটনের যে বিজ্ঞান সেখান থেকে খুব ভালো বোঝা যায়। আরেকটা কথা হলো কজালি কানেক্টেড পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এটার কথা বলেছি যে সমস্ত ঘটনাই কার্যকরণ দিয়ে সম্পর্কিত। সেই জন্যই কিন্তু গণিতের এই বিশেষ শক্তি। এই সমস্ত জিনিসই কিন্তু নিউটনিয়ান মেকানিক্স থেকে এসছে। এই থেকে যে ধারণাটা আসলো, যেমন লাপ্লাসের কথা আপনাদের বোধিচিত্তের এর ভিতরে আছে। লাপ্লাস যেটা বললেন যে মহাবিশ্বটা একটা ক্লক ওয়ার্ক
ইউনিভার্স ঘড়ির কাঁটার মতো চলছে। আমাকে যদি প্যারামিটারগুলো ঠিক বলে দাও, তাহলে অতীতে কী হয়েছিল সব আমি বলে দেব, ভবিষ্যতে যা কিছু হবে তার সব কিছু আমি বলে দেব। কারণ এ যে নিয়মের ভিতর দিয়ে চলছে, বেসিক্যালি নিউটনিয়ান মেকানিক্স, নিউটনিয়ান ফিজিক্স, নিউটনিয়ান ওয়ার্ল্ড ভিউ, এর বাইরে আর কিছু নেই। কিন্তু কথা হচ্ছে যে এই যে কথাগুলো, এর বাইরেও কিন্তু বোঝার অনেক কিছু ছিল। যেমন বোঝার কী ছিল, এই যে থিওরি অফ গ্র্যাভিটি, এইখানে নিউটন এটাকে যেভাবে বর্ণনা করেছেন, এটা হলো অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। ওইখানে সূর্য, এইখানে পৃথিবী, কোনো এক অজ্ঞাত কারণে সূর্য কিছু করলে সেটার ইনফ্লুয়েন্স পৃথিবীও অনুভব করে। অজ্ঞাত কারণটা হলো গ্র্যাভিটি, কিন্তু কীভাবে সূর্যের ইনফ্লুয়েন্স পৃথিবী বোঝে এই ব্যাপারে নিউটনের কোনো ধারণা ছিল না। এবং তিনি কি বলেছেন, খুব মজার কথা, তিনি বলেছেন আই মেক নো হাইপোথেসিস। এটা একটা খুব মজার ব্যাপার। আমি গণিত সাজাতে পারি যেটা ফিজিক্যাল ফেনোমেনাকে সম্পূর্ণ ব্যাখ্যা করে, কিন্তু এর পিছনে কী কারণ আছে সেটা আমার আদৌ জানা না থাকতে পারে। এবং নিউটন, যেহেতু নিউটন, তার পক্ষে এটা অকপটে বলতে কোনো অসুবিধা হয়নি যে আই মেক নো হাইপোথেসিস। কেন হয়, অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স কী করে কাজ করে, আমার অ্যাবসলিউটলি কোনো ধারণা নেই। ওনার ধারণা ছিল, কিন্তু সেগুলো মেটাফিজিক্যাল এবং তার রিলিজিয়াস বিলিফ, সেগুলো নিয়ে আমি কথা বলবো না আজকে। তিনি যেটা বললেন, আমি জানি না, আমি জানি এই নিয়ম মেনে চলে, এন্ড অফ দ্য স্টোরি। বিজ্ঞান কিন্তু এইভাবেও করা যায়। কাজে বিজ্ঞানীরা সবসময় ফার্স্ট কজ জানবেন এই দাবি করার কোনো প্রশ্ন ওঠে না। বিজ্ঞানীরা ভৌত ঘটনা দেখান, সেই ঘটনার জন্য একটা মডেল এবং গাণিতিক ব্যাখ্যা দাঁড় করান, সেই গাণিতিক ব্যাখ্যা এবং মডেল আমরা পরীক্ষণের মাধ্যমে যাচাই বাছাই করি এবং নতুন নতুন প্রেডিকশনের কাজে ব্যবহার করি। যতদিন সেই গাণিতিক মডেল এবং প্রেডিকশন কাজ করে, আমরা বলি তোমার মডেলটা খুব ভালো, তোমার থিওরি খুব সুন্দর। যখন কাজ করে না, আমরা তখন সেটাকে পরিত্যাগ করি, নতুন মডেলে যাই। পরিত্যাগ করা মানে কিন্তু একেবারে পরিত্যাগ করা না, সেটার উপরে দাঁড়িয়েই আমরা সেটাকে রিভাইজ করার চেষ্টা করি। কখনো কখনো একেবারে নতুন ধারণায় যেতে হয়, কখনো কখনো সেটাকে রিভাইজ করলে চলে। তো যেটা বলছিলাম, এই যে ব্যাখ্যা করার যে ব্যাপারটা, সেইটা কিন্তু অনেক বেশি জটিল। বর্ণনা করা এক জিনিস, ব্যাখ্যা করা আর এক জিনিস। নিউটন বর্ণনা করেছেন গ্র্যাভিটির, নিউটন গ্র্যাভিটির ব্যাখ্যা দিতে যাননি। গ্র্যাভিটির ব্যাখ্যা কিন্তু আজকেও আমরা দিতে পারি না। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, তার একটা মেট্রিক ফিল্ড রিপ্রেজেন্টেশন আছে, একটা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, সেগুলো রিপ্রেজেন্টেশন, সেগুলো তার একটিও কিন্তু ব্যাখ্যা নয়। গ্র্যাভিটির জন্য একটা গ্রহণযোগ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড থিওরি, যেটা কোয়ান্টাম ফিজিক্সের নিয়ম কানুন মেনে চলে, সেরকম কোনো ফিল্ড থিওরি আমাদের জানা নেই আর কি, ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো যে কথাটা বলছিলাম যে আই মেক নো হাইপোথেসিস, এইটা একটা ফিজিসিস্টের ভ্যালিড পজিশন। এইটার জন্য একটা ফিজিসিস্টকে দোষ দেয়া যাবে না, তিনি একজন সৎ ফিজিসিস্ট, অনায়াসে এই পজিশন নিতে পারেন। তো যে কথাগুলো বলছিলাম, নিউটনিয়ান ফিজিক্স আমাদের কী দিয়েছে? নিউটনিয়ান ফিজিক্স আমাদের একটা ডিটারমিনিস্টিক ওয়ার্ল্ড ভিউ দিয়েছে। আমরা রিয়ালিটিকে বুঝি, যদিও রিয়ালিটি কোট আনকোট, রিয়ালিটি কী জিনিস আমরা যখন কোয়ান্টাম মেকানিক্সে যাব তখন দেখবো এইটা নিয়ে নানান রকম বাহাস আছে, অনেক রকমের তর্ক বিতর্ক আছে। কিন্তু নিউটনিয়ান ফিজিক্স ভেরি রিয়েল। এখানকার রিয়েলিটি হলো রিয়েলিটি, এই যে ঠক ঠক করছি এইরকম রিয়েলিটি, আমি ঘামছি এইরকম রিয়েলিটি। তো নিউটনিয়ান ফিজিক্স অ্যাবসলিউটলি রিয়েল। এবং আমাদের যে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড আছে, তার একটা বড় অংশ নিউটনিয়ান ফিজিক্স হুবহু মেনে চলতে আমরা দেখি, আমরা যদি খুব বেশি পুশ না করি। খুব বেশি পুশ করা মানে কি? মার্কারির একটা বিশেষ গতি আছে, পেরিহেলিয়ম বলে। এই গতি নিউটনিয়ান ফিজিক্স এটা কেমন হবে সেটা সম্পর্কে একটা ধারণা দেয়। কিন্তু আমরা মেপে দেখলাম যে নিউটনিয়ান ফিজিক্স যে ধারণা দেয়, সেই ধারণার সাথে একেবারে পুরোপুরি মিলে যাচ্ছে না। আইনস্টাইন যে ধারণা দেয়, তার যে জেনারেল রিলেটিভিটি আছে, তার সাথে এটা অনেক ভালো মিলে যায়। কিন্তু ওইটা যেটা বললাম, আমাদের এভরিডে লাইফে ওইটার কোনো প্রভাব নাই। আমরা 1 ডিগ্রি অ্যাঙ্গেল চিনি, সেই 1 ডিগ্রি অ্যাঙ্গেলকে যদি আমি 60 ভাগে ভাগ করি, হচ্ছে 1 মিনিট। সেই 1 ডিগ্রি অ্যাঙ্গেলকে 60 ভাগে ভাগ করার পরে যে ভাগটা হয়, সেই ভাগটাকে যদি আমি আরও 60 ভাগে ভাগ করি, সেটা হয় 1 সেকেন্ড। 1 সেকেন্ড অ্যাঙ্গেল আমরা চোখে বোঝার আমাদের ক্ষমতা নেই, ইভেন 1 মিনিটও আমাদের চোখে বোঝার ক্ষমতা নেই। নিউটনিয়ান ফিজিক্স এবং আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি, মার্কারির যে পেরিহেলিও, সেখানে যে পার্থক্য সেটা কয়েক সেকেন্ডের। ওই সেকেন্ড নিয়ে আজকে মাছের বাজারের কিছু আসবে যাবে না।
তো যেটা বলছিলাম, কিন্তু ওইটা একটা বিশাল পরীক্ষণ। আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি যখন ওটা সুন্দর ব্যাখ্যা করতে পারলো, আমরা বুঝলাম যে নিউটনিয়ার যে থিওরি অফ গ্র্যাভিটি আছে সেইটা একটা অ্যাপ্রক্সিমেশন। আইনস্টাইনের যে গ্র্যাভিটির জন্য তার যে স্কিম, সেটা হলো একটা বেটার স্কিম। তো আমার মনে হয় এই কথাগুলো একটু একটু করে আসবে। আমি ছোট্ট দু একটা কথা বলে শেষ করবো, আমার সময় বোধহয় প্রায় শেষ নাকি? কতক্ষণ আছে? 10 মিনিট, আর প্রচুর সময় আছে। তো যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই সময়ে ফিলোসোফার এবং ফিজিসিস্ট এরা কিন্তু একজন আরেকজনকে দেখতে পারে না, এবং এই দেখতে না পারাটা একটা বেশ ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে আর কি বলবো, কিভাবে বলবো, সেটা হচ্ছে স্টিফেন হকিংয়ের নাম সবাই শুনেছেন আপনারা। তার কথা ছিল ফিলোসফি ইজ ডেড। স্টিফেন ওয়াইনবার্গের কথা আপনারা শুনে থাকবেন, কোয়ান্টাম ফিল্ড থিওরি এবং ইলেকট্রোউইক ইউনিফিকেশনের জনকদের ভিতরে তিনি একজন, গ্লাসো এবং সালাম আরও দুজন। তিনি একটা কি বলে, আমি একটু লিখে রেখেছি কোথায় জানি, তার একটা বই আছে এবং এই বইটা খুব চালু, সেটা হলো ড্রিম অফ এ ফাইনাল থিওরি। এবং সেই বইয়ে ওয়াইনবার্গের একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটা কোথায়, চ্যাপ্টারটা হচ্ছে এগেইনস্ট ফিলোসফি, ঠিক আছে? আবার ফিলোসফাররা যে ফিজিসিস্টরা ফিলোসফিকে আজকাল এতটুকু পছন্দ করছেন না, সেইটা তারা খুব পছন্দ করেননি। আমার মনে হয় যে একটা কম্প্রোমাইজে আসার সুযোগ আছে এবং আসা উচিত। ফিজিসিস্টদের যে কথাটা, সেটা হচ্ছে এখনকার ফিজিক্স এতটাই টেকনিক্যাল, সেই টেকনিক্যালিটি সম্পর্কে যদি ফিলোসফারদের একটা ধারণা না থাকে, তাহলে আসলে তারা কী বলছে তারা নিজেরাই জানে না। এর ভিতরে কিন্তু এলিমেন্ট অফ ট্রুথ আছে। আজকে যে ফিজিক্স দাঁড়িয়ে আছে, সেই ফিজিক্স এক্সট্রিমলি সফিস্টিকেটেড, এবং প্রতিটা কথার কাটাছিড়া করলে অনেক রকমের ব্যাপার স্যাপার বেরিয়ে আসে। সেগুলো সম্পর্কে যদি ফিলোসফারদের একটা মানে বেসিক ধারণাও না থাকে, তাহলে আসলে তারা কী নিয়ে কথা বলছে সেটাই তারা ভালো করে জানে না। এটা ঠিক। আবার এটাও ঠিক, ওয়াইনবার্গ এবং হকিং যেই মানের ফিজিসিস্ট, অত্যন্ত উঁচু মানের ফিজিসিস্ট, অত্যন্ত, তাদের চেয়েও বহু উঁচু মানের ফিজিসিস্ট, তারা কতটুকু ফিজিসিস্ট ছিলেন এবং কতটুকু ফিলোসফার ছিলেন সেইটা নিয়েই কিন্তু একটা সেশন কাটিয়ে দেওয়া যায়। তো এইটা নিয়ে কার্লো রোভেলি, যার জেনারেল থিওরি অফ রিলেটিভিটির একজন এক্সপার্ট, তার একটা খুব চমৎকার কি বলে আর্টিকেল আছে, আমি এটা আপনাদেরকে একটু বলতে চাই। সেটা হচ্ছে, আমি যেটা হেল্প নিয়েছি, এটা হলো ফিজিক্স নিডস ফিলোসফি, ফিলোসফি নিডস ফিজিক্স। ফাউন্ডেশন অফ ফিজিক্স বলে একটা জার্নাল আছে, সেই জার্নালে এই প্রবন্ধটি প্রকাশিত হয়, এবং সেখানে তিনি দেখিয়েছেন আসলে যেই সমস্ত ফিজিসিস্ট বলছেন যে ফিজিক্সের আর ফিলোসফির প্রয়োজন নাই, বেসিক্যালি তারা প্রতিদিন ফিলোসফি করছেন। তারা একটু অন্য ধরনের ফিলোসফি করছেন, কিন্তু তারাও ফিলোসফি করছেন। আপনারা যারা ফিলোসফির ছাত্র, তারা জানেন যে ফিলোসফি জ্ঞান অর্জনের মেথড নিয়ে খুব চিন্তিত। কোন পদ্ধতিতে জ্ঞান অর্জন অর্থবহ হতে পারে, সেটা ফিলোসফির একটা খুব বড় অংশ। তো ওয়াইনবার্গ এবং স্টিফেন হকিং সারা জীবন ওই পদ্ধতি নিয়েই অন্যদের সাথে ঝগড়াঝাটি করেছেন, কিন্তু তারাও একটা পদ্ধতি ফলো করেছেন, এবং সেই পদ্ধতির পক্ষে তাদের যে আর্গুমেন্ট, সেটাও ইন এ সেন্স ফিলোসফিক্যাল আর্গুমেন্ট। তো আমি সব জায়গাতে এটাই এন্ডোর্স করার চেষ্টা করি যে না, ঝগড়াঝাটির প্রয়োজন নাই, আমরা সবাই সবার কাছ থেকে শিখতে পারি। এবং এই ঝগড়ার যে ইতিহাস, যেহেতু 10 মিনিট আছে আমি একটু সময় নিচ্ছি, এই ঝগড়ার ইতিহাস কিন্তু খুব পুরাতন। আপনারা সবাই প্লেটোর রিপাবলিকের কথা জানেন। প্লেটোর একটা স্কুল অফ থট ছিল। একই সময়ে গ্রিসে আইসোক্রেটিস বলে আরেকজন অত্যন্ত বড় পণ্ডিত ছিলেন, তারও কিন্তু একটা স্কুল অফ থট ছিল। এবং এই দুই থটের ভিতরে যে ঝামেলা, সেই ঝামেলাটার কথাই কিন্তু ওয়াইনবার্গ এবং কি বলে স্টিফেন হকিং বলেছেন। তার মানে খ্রিস্টের জন্মের 1000 বছর আগেও তারা এগুলো নিয়ে ঝগড়াঝাটি করতেন, যে কোন প্রসেসে জ্ঞান অর্জন বেশি অর্থবহ হতে পারে। তো আসলে যেটা বলতে চাচ্ছিলাম, আমার কনটেক্সটে থাকা উচিত, সেটা হচ্ছে যে নিউটনিয়ান বলবিজ্ঞান আজকের রিয়েলিটিতে অসম্ভব কনটেক্সচুয়াল। আমাদের নিউটনিয়ান বলবিদ্যা ছাড়া দৈনন্দিন জীবনে এতটুকু চলে না। আমাদের ক্রিকেট খেলাটা পুরোই দাঁড়িয়ে আছে নিউটনিয়ান বলবিজ্ঞানের উপর। যেই ওয়ার্ল্ড কাপ নিয়ে এত মাতামাতি, তার প্রত্যেকটা পাসিং শট, ম্যাগনাস ফোর্স, ফ্রি কিক, অ্যাবসলিউটলি নিউটনিয়ান বলবিজ্ঞান। ওর বাইরে যে ঘটনাগুলো ঘটে, সেটা আমাদের এভরিডে লাইফকে খুব সামান্যই প্রভাবিত করে। এবং নিউটনিয়ান এই যে প্রেডিক্টিভ
ওয়ার্ল্ড ভিউ, গণিত দিয়ে ভৌত বিজ্ঞানকে প্রকাশ করার যে কী বলে সক্ষমতা, এইটার উপরেই কিন্তু ওয়েস্টার্ন সিভিলাইজেশনের একটা বিপুল অংশ তার ফিলোসফিক্যাল, সোশ্যাল এবং পলিটিক্যাল কনস্ট্রাক্ট দাঁড়িয়ে আছে। আমার মনে হয় প্রশ্নোত্তরের জন্য কিছুটা সময় থাকা বাঞ্ছনীয়। আমি কতটুকু বলতে পারলাম জানি না, আরও বহু 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 কথা বলার আছে, কিন্তু শেষ করতে হবে। সবাইকে ধন্যবাদ। মানে যেই আলোচনাটা স্যার করলেন সেখানে আসলে যে একটা জায়গায় উঠে এসছে যে মানে ম্যাথমেটিক্সের দ্বারা পদার্থবিজ্ঞানের প্রকাশ বা ভৌতবিজ্ঞানের প্রকাশ, সেইটা আসলে বিজ্ঞানের, আমাদের বিজ্ঞান, তাত্ত্বিক বিজ্ঞানের যে অগ্রসরতা সেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং আমরা যেটা দেখি যে মানে এখন আসলে ফিলোসফি এবং মানে একেবারে জ্ঞানের প্রায় সমস্ত শাখাই, মানে অনেক শাখাই ম্যাথমেটিক্সের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে। তো আমার আসলে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে স্যার, আমরা কি আসলে এখন বলতে পারি যে ম্যাথমেটিক্স আসলে মানে এক্সপ্রেশন অফ নেচার, মানে ম্যাথমেটিক্স ভাষা হিসেবে এটা কি এখনও একটা মানবিক ভাষা, নাকি হচ্ছে যে মানে এটা মানে এতদিনে এই জায়গা অর্জন করেছে যে এটাকে আসলে আমরা এক্সপ্রেশন অফ নেচার বলতে পারি? ম্যাথমেটিক্সের যে লজিক্যাল সিকোয়েন্স, এটা কি আসলে নেচারের মধ্যে এক্সিস্ট করে, নাকি এটা এখনও আমাদের মাথার মধ্যে এক্সিস্ট করে? এটা হচ্ছে যে আমার প্রশ্ন। আমার প্রশ্ন হয়েছে, কিন্তু কথাটা হচ্ছে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আরেকটা লেকচার সেশন লাগবে আর কি। তো আরেকটা লেকচার সেশনের কোনো সময় নেই। আমি উইগনার, আপনার অনেকে হয়তো ইউজিন উইগনারের কথা শুনেছেন। উইগনার একটা কথা বলেছিলেন যে এই যে ভৌত বিজ্ঞান এইটা প্রকাশ করতে যে ম্যাথমেটিক্সের যে কার্যকরিতা, এটা খুবই স্ট্রেঞ্জ। এইটা আসলে কোথা থেকে আসলো এটা আমরা জানি না। উনি বলেছিলেন আনইউজুয়াল ইউটিলিটি অফ ম্যাথমেটিক্স ইন ডিসক্রাইবিং ফিজিক্যাল ফেনোমেনা। উই হ্যাভ টেকেন ইট ফর গ্রান্টেড, কিন্তু এর পিছনে কী কারণ আছে, কী দায় পড়েছে নেচারের গণিত গণিত ফলো করতে? কোয়াটার্নিয়ান বলে একটা গণিতের আছে, যেটা রোয়ানা হ্যামিল্টনিয়ান আবিষ্কার করেছিলেন, সেটা এখন স্ট্রিং থিওরিতে লাগছে। তার মানে পিওর ম্যাথমেটিশিয়ানরা যে গণিতটা আবিষ্কার করেছেন, ওনারা খেয়াল খুশি মতো গণিত আবিষ্কার করেছেন। তারপরে দেখা গেল যে ভৌত বিজ্ঞানে একটা ঘটনা ঘটে, ওই গণিত কাজে লাগে। ব্যাপারটা কী হচ্ছেটা কি আসলে কী হচ্ছে সেটা বলা খুব মুশকিল। বলা মুশকিল এই জন্য যে গণিতকে ওই জায়গাতে নিয়ে যাওয়া যাবে না। বহু গণিত আছে যার ভৌত বিজ্ঞানে কোনো প্রয়োগ নেই। তার মানে এই না গণিত থাকলেই সেটা ভৌত বিজ্ঞানে কাজে লাগবে। এই মাথা থেকে যে গণিত বের হবে তার ভৌত বিজ্ঞানে কাজে লাগতেই হবে এমন কোনো কথা নেই। কিছু কিছু গণিত আমরা দেখতে পাচ্ছি ভৌত বিজ্ঞানে ভীষণভাবে কাজে লাগে। এর পিছনে কী কারণ থাকতে পারে? এর পিছনে সিমেট্রি আছে। প্রবাবলি আমি নিজে যেটা বুঝি যে প্রতিসাম্য, আমরা যে নেচার দেখতে পাচ্ছি সেই নেচারের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই প্রতিসাম্যগুলোকে যেসব গণিত ধারণ করে সেসব গণিত নেচারের সেই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারে। এটা কিন্তু কোনো উত্তর নয়, আমি কিন্তু কোনো উত্তর দিতে পারিনি। কারণ এরপরের প্রশ্নটা আসবে যে নেচারের কী দায় পড়েছিল প্রতিসাম্যকে ফলো করতে। কাজেই আপনি আসলে উত্তর পাবেন না। কিন্তু ইট হ্যাপেন্স টু বি গণিত তার যৌক্তিক কাঠামো থাকার কারণে, এবং আমরা যে মহাবিশ্ব দেখছি সেটা আমাদের কাছে কজাল মনে হচ্ছে বলে, তার মানে কার্যকরণ দিয়ে সেটা সংবদ্ধ আছে বলে মনে হচ্ছে বলে আমরা এটা ব্যাখ্যার জন্য গণিতকে ব্যবহার করতে পারছি। আমি জানি না আমি আপনার প্রশ্নের কোনো উত্তর দিতে পেরেছি কিনা, কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু অসম্ভব একটা কঠিন প্রশ্ন আপনি করেছেন। রিয়েলিটি, আমার পারসিভ রিয়েলিটি নিয়ে কিন্তু আমি কথা বলছি। এর বাইরে কি রিয়েলিটি আছে? ওই যে শেওড়া গাছের ভূতের মতো, যতক্ষণ আপনি দেখাতে না পারবেন এর বাইরে একটা রিয়েলিটি আছে, ততক্ষণ এটা সায়েন্টিফিক কোশ্চেনের মর্যাদা লাভ করবে না। অথবা যতক্ষণ আপনি দেখাতে না পারবেন যে এর বাইরে কোনো রিয়েলিটি আছে কি না, সেটা এই এক্সপেরিমেন্ট করলে হয় প্রমাণিত অথবা অপ্রমাণিত হবে, ততক্ষণ পর্যন্ত অন্য রিয়েলিটি নিয়ে কথা বলার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। ঠিক আছে? আমরা যদি উচ্চতর গবেষণা করি তাহলে ফিজিক্স, ম্যাথমেটিক্স, ফিলোসফি এরা সব একাকার হয়ে যাবে। আসলে ম্যাথমেটিক্স হলো ফিজিক্সের টুলস, আর ফিজিক্স হলো যেটা প্রকৃতির কথা বলা হয়েছে, বিউটি অফ নেচারের কথা বলা হয়েছে, সেটা ফিজিক্স বিউটি অফ নেচারকে ব্যাখ্যা করবে উইথ ফিলোসফি। আসলে এই তিনটে সাবজেক্ট কিন্তু অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। ম্যাথমেটিক্স আমি বলতে পারি ফিজিক্সের টুলস, ফিলোসফিরও টুলস, আবার ভাইস ভার্সাও হতে পারে। অনেক ফিলোসফির থেকে ফিজিক্স তৈরি করা হয়েছে, পরে ম্যাথমেটিক্স দিয়ে তা প্রমাণ করা হয়েছে। ফিলোসফির সাহায্য নিয়ে
ফিজিক্সকে দাঁড় করানো হয়েছে, পরে ম্যাথমেটিক্স প্রমাণ করা হয়েছে, আবার অনেক ফিজিক্স ম্যাথমেটিক্স দিয়ে প্রমাণ করা হয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আসলে ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট দ্য টুলস অফ ফিজিক্স অর ফিলোসফি। থ্যাংক ইউ। একটা কথা বলেছিলেন, কণিকার নাম শুনলেন ম্যাথমেটিশিয়ান। উনি তো বলেছিলেন God only given us few numbers and the rest are done by human being, by us. যে কণিকার একটা কথা ছিল যে সৃষ্টিকর্তা শুধু আমাদেরকে কয়েকটা নাম্বার দিয়েছেন, কয়েকটা ডিজিট দিয়েছে, আর বাকি যত কাজ আছে এটা আমরা করেছি। এখন যেহেতু ওনারা করেছেন, সব কাজ যে ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে মিলবে উনি যেটা বলেছেন এটা রায়। এবং ফিজিক্সে আমরা যেটা করি এটা হলো যেই ম্যাথগুলো আমাদের ফিজিক্যাল অবজারভেবলের সাথে ফিট করে, উই অনলি অ্যাকসেপ্ট দিস অ্যান্ড দ্য রেস্ট উই জাস্ট থ্রো ইন দ্য ডাস্টবিন অ্যাজ এ ফিজিক্স। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ম্যাথমেটিশিয়ান অ্যান্ড এ ফিজিসিস্ট। জাস্ট দিস ইজ দ্য ডিফারেন্স। আমি স্যারের দুইটা প্রেজেন্টেশনের দুটা বিষয় নিয়ে, একটা হচ্ছে স্যারের একটা পার্সোনাল ওপিনিয়ন জানতে চাইব, আরেকটা হচ্ছে সম্ভবত স্যার একটা ইনফরমেশন দিচ্ছিলেন, উদাহরণ দিচ্ছিলেন ফ্ল্যাট ইউনিভার্স নিয়ে একটা এক্সাম্পল দিচ্ছিলেন, সম্ভবত ফ্ল্যাট আর্থারদের কথা বলতেছিলেন আপনি ওখানে, যখন বলতেছিলেন ফ্ল্যাট আর্থ। এখন যারা বলেন তাদের ব্যাপার নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু কথা হচ্ছে যে সময়ে বলা হতো, সে সময় দ্যাট ওয়াজ দ্য ন্যাচারাল কনসিকুয়েন্স। আমি দেখছি ফ্ল্যাট, সো আই উইল কল ইট ফ্ল্যাট। না না স্যার, আমি ওই টার্মিনোলজির কথা বলতেছি, আপনি একটা ফ্ল্যাট ইউনিভার্স শব্দটা ইউজ করছেন। ফ্ল্যাট আর্থের কথা বলতেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ছেলেমেয়েরা ভুল শিক্ষা। ফ্ল্যাট ইউনিভার্সের আইডিয়াটা এখনও অ্যাকচুয়ালি ট্রু, এটা ওকে, এই ব্যাপারেও এক্স্যাক্টলি আমি পৃথিবীর কথা বলছি। হ্যাঁ, ফ্ল্যাট আর্থ। পৃথিবীটাই আমাদের ইউনিভার্স। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার স্যার পার্সোনাল ওপিনিয়ন, যেহেতু আপনাকে আর পাবো না তাই আমি এখনই জিজ্ঞেস করতেছি। আমরা এখনও কোয়ান্টাম মেকানিক্সে যাইনি, হয়তো স্যাররা আস্তে আস্তে ওখানে যাবেন, অন্যান্য প্রেজেন্টাররা আস্তে আস্তে ওখানে যাবেন। কোয়ান্টাম মেকানিক্স আমাদেরকে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে একটা কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড ভিউ দেয় ইন টার্মস অফ রিয়েলিটি, সে ইনডিটারমিনিজম, আনসার্টেনটি। তো স্যারের এখনকার পার্সোনাল ওয়ার্ল্ড ভিউ কেমন? আপনি কি স্যার ওই আনসার্টেনটি বা ইনডিটারমিনিস্টিক ভিউটাই প্রিফার করেন, নাকি আপনি এখনও বিশ্বাস করেন যে ওয়ার্ল্ড অথবা ডিটারমিনিস্টিক ভিউ পয়েন্টে আপনাকে বেশি প্রিফার করেন? এই কোশ্চেনটাকে আরেকটু ঘুরায় বলি বা আরেকটা এক্সটেনশন করি এখানে, সেটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স যদিও বলে যে আনসার্টেন ইভেন্টগুলো আনসার্টেন, বাট there is some uncertainty involved in every quantum mechanical phenomena. আমি যদি এমন একটা ওয়েভ ফাংশনের কথা বলি যেটাকে আমি পুরো ইউনিভার্সকে আমি যদি একটা ওয়েভ ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আমি জানি না সেটা কীরকম হবে। এক্স্যাক্টলি ওয়েভ ইউনিভার্স যদি হয়, তো যদি আমি এই ধরনের কোনো ওয়েভ ফাংশন কনস্ট্রাক্ট করতে পারি, ইন দ্যাট সেন্স আমি তো স্টিল ডিটারমিনিস্টিক ভিউ পয়েন্টেই আছি, কারণ আমি ওই ওয়েভ ফাংশন আমাকে বেসিক্যালি কমপ্লিট ইনফরমেশান দিচ্ছে সিস্টেম সম্পর্কে। তাহলে কি একদিক থেকে কোয়ান্টাম মেকানিক্স স্টিল ডিটারমিনিজম ভিউ পয়েন্টকে হোল্ড করতেছে কি? করে শেষের দিকে প্রশ্নগুলো থাকলে ভালো হতো। বিশেষ করে কামাল সাহেব যে আমাকে সমস্যার মধ্যে ফেলেছেন, উনি আরও দুটো লেকচারের এখানে দিয়েছেন, কিন্তু দুটো লেকচার না, আমি 2 মিনিট সময় নেব। সেটা হচ্ছে যে কোয়ান্টাম ইনডিটারমিনেন্সি যেটা আছে, আনসার্টেনটি প্রিন্সিপাল, আসলে এগুলো আমরা একটু কি বলবো আউট অফ দ্য ট্র্যাক চলে গেছি আর কি। এখানে যে ডিটারমিনিজম আছে, আমরা মনে করি যে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে কিছু ক্যানোনিক্যালি কনজুগেট প্যারামিটার একই সাথে নিখুঁতভাবে মাপা যায় না, স্ট্রেট অ্যাজ দ্যাট। কিছু ক্যানোনিক্যালি কনজুগেট প্যারামিটার্স যাদের মাল্টিপ্লিকেশন করলে একটা অ্যাকশন পাওয়া যায়, সবার অনেকের জন্য হয়তো একটু জটিল হচ্ছে। কিছু জিনিস আছে একসাথে নিখুঁতভাবে মাপা যায় না, এটুকু বুঝলেই হবে আর কি। এটা কোয়ান্টাম মেকানিক্স বলে, অ্যান্ড দ্যাটস ফ্যাক্ট অফ নেচার, আসলেই তাদেরকে একসাথে মাপা যায় না। আচ্ছা, এইটা একটা ব্যাপার। ওয়েভ ফাংশন যেটা বলে, ওয়েভ ফাংশন একটা প্রবাবিলিস্টিক পিকচারের কথা বলে। যেমন একটা ইলেকট্রনের একটা পার্টিকুলার পজিশনে একটা পার্টিকুলার সময়ে থাকার সম্ভাবনা হলো 60%। এখন কথা হচ্ছে এটা তো প্রবাবিলিস্টিক মনে হয় 60%, তার মানে কি? তার মানে 100 বারে যদি আমি এটাকে দেখি তাহলে 60 বার দেখা যাবে। ইনফ্যাক্ট 100 বার না, 100 কোটি বার যদি আমি দেখি বা 1000 কোটি বার যদি আমি দেখি, তার 60% সময় ওটাকে ওখানে পাওয়া যাবে। এটা এনসেম্বল অ্যাভারেজ, ঠিক কিনা স্যার?
কাইন্ড অফ এনসেম্বল অ্যাভারেজ। তো কথাটা হচ্ছে নেচার যদি এই সমস্ত ব্যাপারে স্টেটমেন্টগুলোকে প্রবাবিলিস্টিক হতে বলে, আমার কোনো সমস্যা নেই কিন্তু তাতে। কথাটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স যখন বলছে যে ওই ইলেকট্রনটাকে ওই পজিশনে পাওয়ার, ওই সময়ে পাওয়ার সম্ভাবনা হলো 60%, এই কথাটার ভিতরে কিন্তু কোনো রকম আনসার্টেনিটির কথা কোয়ান্টাম মেকানিক্স বলে না। কোয়ান্টাম মেকানিক্স বলে তুমি ঠিক মতো মাপো না কেন, বারবার মাপো, দেখো 60% বার তুমি ওখানে পাও না কেন, আমরা 60% বার ওইখানে পাই। সো ইন দ্যাট সেন্স ইট ইজ টোটালি ডিটারমিনিস্টিক। ওই সেন্সে যে আমি বলছি না যে প্রতিবার পাবা, 100 বারে 60 বার পাবা, সেই কথার ভিতরে কিন্তু কোনো প্রবাবিলিটি নাই, তার আগের কথার ভিতরে প্রবাবিলিটি আছে। আর একটা জিনিস আমরা বুঝতে চাই না, এটা 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 আমি একদম একটা ক্রনিক ডিজিজ বলবো, যে কোয়ান্টাম মেকানিক্সের যে ইকুয়েশনগুলো আছে, এই ইকুয়েশনের যে টাইম এভলিউশন, সেই এভলিউশন কমপ্লিটলি ডিটারমিনিস্টিক। আপনি যেই রিপ্রেজেন্টেশনেই যান না কেন, এই ইকুয়েশনের যে টাইম এভলিউশন সেটা কমপ্লিটলি ডিটারমিনিস্টিক। কিন্তু কথাটা হলো কি, যে একটা কোয়ান্টাম ওয়েভ ফাংশন ক্যান বি কনস্ট্রাক্টেড ইন টার্মস অফ সুপারপজিশন অফ স্টেটস। এইখানে প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন চলে আসে, যে এরকম হতে পারে, 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 এই সব কিছু মিলে আমি ওয়েভ ফাংশনটাকে কনস্ট্রাক্ট করি, এর মধ্যে প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন আসে। কিন্তু কোলাপস অফ ওয়েভ ফাংশন যেটাকে বলে, যে ওয়েভ ফাংশন যখন মেজারমেন্টের সময় কোলাপস করে, দেন হোয়াট ইউ গেট ইজ রিয়েলি হোয়াট ইউ গেট। হ্যাঁ, ওই ঘটনাটা ঘটে গেছে, ওখানে আর কোনো প্রবাবিলিটি নাই। এখানে যে বিতর্কটা আসে সেটা হলো কোলাপসের মেকানিজমটা কি, এইটা নিয়ে বিজ্ঞানীদের ভিতরে মস্ত বড় তর্ক আসে। কিন্তু একবার কোলাপস হয়ে গেলে আপনি যেটা পেয়েছেন ওইটাই পেয়েছেন, ওর ভিতরে আর কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নাই। কাজেই কোয়ান্টাম মেকানিক্সের ভিতরে যে আনসার্টেনিটি আছে, যে প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন আছে, তারপরেও আপনি যখন মেজার করেন, যখন একটা রেজাল্ট আপনার হাতে আসে, স্যার যেটা বলেছেন হোয়েন ইউ গেট এ নাম্বার, ওই নাম্বারের উপরে কিন্তু আমরা অনিশ্চয়তা খাটাই না, ওই নাম্বারটা আমরা আসলেই পেয়েছি, ইট ইজ দেয়ার। কাজেই এর ভিতরে দুটো দিকই আছে। আমার কোয়ান্টাম মেকানিক্স নিয়ে উনি যেটা বলেছেন কোনো ধরনের আপত্তি নাই। আর সমস্ত ইউনিভার্সের যে ওয়েভ ফাংশনের কথা আপনি বলছেন, যেরকম কোনো ইউনিভার্স তৈরি হবে কি না, এটা এখন পর্যন্ত আমার কাছে একটা থিওরিটিক্যাল প্র্যাকটিস। একটা জিনিস আপনাকে ওই পপারের ইয়েতে একটু যেতে হবে। আপনি একটা ওয়েভ ফাংশন তৈরি করলেন এবং বললেন এটা ইউনিভার্সের ওয়েভ ফাংশন, আপনি এটা কী করে প্রমাণ করবেন যে এটা ইউনিভার্সের ওয়েভ ফাংশন? প্রমাণ করা কিন্তু অত সহজ না। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাচ্ছি ফিলোসফি যারা অর্গানাইজারদেরকে, যে দুইজন অত্যন্ত বর্তমানে যারা গবেষণা করেন বাংলাদেশে, এরকম দুজন বিজ্ঞানীকে আজকে আমন্ত্রণ জানিয়েছে, তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। এই সাধুবাদ জানানোর সাথে সাথে আমি আমার দুটা কমেন্ট, আসলে কোয়ান্টাম থিওরি না ক্লাসিক্যাল থিওরি না নিউটন মেকানিক্স না কোয়ান্টাম মেকানিক্স, এই প্রশ্নটা আসলে নির্ভর করে যে আমি কি অবজার্ভ করতে চাচ্ছি, আমি কি স্টাডি করতে চাচ্ছি। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, যেহেতু এখানে ফিলোসফি এবং বিভিন্ন শুধু কোয়ান্টাম থিওরির লোক না বা ফিজিক্সের সবাই না। ধরি আমি দুইজন স্টুডেন্টকে বললাম, একজনকে বললাম যে তুমি একটা ফুলের গ্রোথ রেট স্টাডি করো, আরেকজনকে বললাম তুমি একজন মানুষের গ্রোথ রেট স্টাডি করো। যে মানুষের গ্রোথ রেট স্টাডি করবে সে 7 দিনের জন্য কোথাও যাবে, যেটাতে ট্যুরে যাবে। 7 দিন পরে এসে যদি সে মানুষের সকালে মেপে গেছে, 7 দিন পরে এসে মাপে, এই 7 দিন কিন্তু তার জন্য নিগলেক্ট করা কোনো সমস্যা না, অবজারভেশনে কোনো ভুল হবে না বা রেজাল্টে কোনো ভুল হবে না। কিন্তু যাকে আমি ফুল মাপতে দিয়েছি, ফুলের গ্রোথ রেট, সে যদি 7 দিন আগে মেপে গিয়ে হলিডেতে যায়, তারপরে 7 দিন পরে এসে ফুল মাপতে আসে, সে কি দেখবে? সে ফুল দেখবে হয়তো ফুল গাছের ফুল অলরেডি শেষ বা ফুল পড়ে আছে। আসলে ইম্পর্ট্যান্ট কি আমরা স্টাডি করতে চাচ্ছি সেটার উপর নির্ভর করবে কোনটা ইম্পর্ট্যান্ট, কোন থিওরি আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এটা আমি একটা জেনারেল একটা এক্সাম্পল দিলাম, আমি ডিপে না গিয়ে সবাই বোঝার জন্য যে কোন থিওরি ইম্পর্ট্যান্ট সেটা নির্ভর করবে কি আমরা অবজার্ভ করতে চাচ্ছি। আরেকটা যেটা কোয়ান্টাম থিওরি, অনেকেই খুবই বিউটিফুল থিওরি, কিন্তু এটা কিন্তু প্রবাবিলিস্টিক থিওরি। এটা কেমন থিওরি? যদি আমাদের কোনো স্টুডেন্টকে হলে এসে তার বাবা জিজ্ঞেস করে তার রুমমেটকে আমার ছেলে কোথায় গিয়েছে, ক্লাসিক্যাল মেকানিক্স বলবে তার ছেলে প্রান্তিকে গিয়েছে, প্রান্তিক কোথায়? ওই জায়গায়। কোয়ান্টাম থিওরি আসলে প্রবাবিলিস্টিক, সে বলবে সে ক্যাম্পাসে আছে, এটা আমরা ধরে নিচ্ছি, সে এই ক্যাম্পাসের প্রত্যেকটা পয়েন্টের নাম বলবে সে ক্যাফেটেরিয়াতে থাকতে পারে,
সে খেলার মাঠে থাকতে পারে, সে প্রান্তিকে থাকতে পারে, সে কাঁঠালতলায় থাকতে পারে, সে লেকের পাড়ে থাকতে পারে, সে যত প্লেস আছে প্রত্যেক প্লেসে সে নাম বলবে। তারপরে যেটা ইম্পর্টেন্ট, সে তারপরে কিন্তু এই উত্তর কোয়ান্টাম থিওরি আরেকটু বেশি বলবে কত ভাগ থাকার সম্ভাবনা কোথায় বেশি। তা আব্বা কোথায় যাবে? যদি সে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রত্যেকটা পয়েন্টের কথা উল্লেখ করে, তার আব্বা তো কোথায় যাবে? তখন তাকে বলতে হবে তার প্রান্তিকে থাকার সম্ভাবনা 90%, 1% থাকা লেকের পারে, 1% থাকা লাইব্রেরিতে, 1% থাকা খেলার মাঠে, এভাবে করে সে 100% বাড়াবে। এটা হলো আসলে প্রবাবিলিস্টিক থিওরি।